বৃষ্টি তখনও নামেনি, তবে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল এক আসন্ন দুর্যোগের ঘনঘটায়। আকাশ জুড়ে জমাট বেঁধে থাকা কালো মেঘগুলো যেন ফাহিম আর ফারিয়ার সম্পর্কের ভবিষ্যৎকে আরও অন্ধকার করে তুলছিল। রাস্তার পাশে পুরনো একটা চায়ের দোকানের মলিন টেবিলে মুখোমুখি বসেছিল তারা। ফাহিমের চোখে তখনও লেগেছিল সে মুগ্ধ চাহনি, সে ব্যাকুলতা যা তাদের প্রথম পরিচয়ের দিনগুলোতে ছিল। কিন্তু ফারিয়ার মুখ কঠিন, চোয়াল শক্ত, দৃষ্টিতে স্পষ্ট বিরক্তি। ফারিয়া একটা গভীর শ্বাস নিল, যেন এতক্ষণ ধরে বুকের ভেতর চেপে রাখা অসন্তোষ সেবার মুখ ফুটে বের হতে চাইছে। তার দৃষ্টি চায়ের দোকানের বাইরে পার্ক করা একটা চকচকে দামি গাড়ির দিকে ক্ষণিকের জন্য স্থির হলো, যেন সেই জগৎটাই তার আসল গন্তব্য। তুমি কি সত্যি বুঝতে পারছো না ফাহিম? তার কণ্ঠস্বর তীক্ষ্ণ, তাতে মেশানো অভিমান আর দীর্ঘদিনের জমে থাকা হতাশার সুরে মিশিয়ে সে বলল, আমার আর ভালো লাগছে না এসব সম্পর্ক, আমি হাঁপিয়ে উঠেছি। ফাহিম যেন আকাশ থেকে পড়ল। তার সরল মুখটিতে বিস্ময় আর বেদনার ছাপ স্পষ্ট হলো। সে কণ্ঠে অসহায় আর মিনতি মিশিয়ে বলে, কি হয়েছে ফারিয়া, হঠাৎ করে তুমি একথা বলছো? আমি কি অজান্তে কোনো ভুল করে ফেলেছি? যদি কিছু হয়ে থাকে তুমি আমাকে বলতে পারো। ভুল? ফারিয়া একটা তিক্ত হাসি হাসল, যা তার সুন্দর মুখটিকেও ম্লান করে দিল। ভুল তো তুমি সেই প্রথম দিন থেকেই করে আসছো ফাহিম। তুমি কি কিছুই বুঝতে পারো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? তুমি কি মনে করো ভালোবাসার দুটো মিষ্টি কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যায়? জীবনটা কি এতই সহজ? ফাহিম আরও হতবুদ্ধি হয়ে তাকালো। আমি ঠিক বুঝতে পারছি না ফারিয়া, তুমি কি বলতে চাইছো? একটু স্পষ্ট করে বলবে? তার মনে ক্রমশ দানা বাঁধতে শুরু করলো এক অজানা আশঙ্কার মেঘ। কি বলতে চাইছি? ফারিয়া সোজা হয়ে বসলো, তার সুন্দর চোখগুলো রাগে চিকচিক করে উঠল। তুমি কি একবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছো? আর একটু ভালোভাবে আমার দিকে তাকিয়ে দেখেছো? আমাদের বন্ধুদের দেখো, তাদের প্রেমিকা তাদের কতটা ভালোবাসে, তাদের কত দামি দামি উপহার দেয়। তুমি জন্মদিন কিংবা অন্য কোনো অনুষ্ঠানে আমাকে সস্তা একটা কার্ড নয়তো একটা গোলাপ ধরিয়ে দাও, আর তাদের প্রেমিকারা হিরের আংটি, ব্যান্ডেড পোশাক, কত কি পায়। ফারিয়া থামল, তার দৃষ্টি ফাহিমের পুরনো হয়ে যাওয়া বহুবার ধোঁয়া মলিন শার্টের দিকে গেল। তুমি সেই একই পুরনো গেঞ্জিটা পরেই আজও এসেছো, আর আমাদের ডেট মানি এই ভাঙাচোরা চায়ের দোকান, নয়তো কোনো পার্কের নোংরা বেঞ্চ। আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? আমার কি ইচ্ছে করে না ভালো রেস্তোরাঁয় খেতে যেতে, সুন্দর জামা কাপড় পরতে, বন্ধুদের সাথে পাল্লা দিতে? ফাহিমের মুখটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেল। তার ভেতরের সরল ভালোবাসাপূর্ণ জগৎটা যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। আমার যে সাধ্য আছে তা দিয়ে আমি তো সবসময় চেষ্টা করি তোমাকে খুশি করার। আমি টিউশনি করি, পুরনো বই বিক্রি করে কিছু টাকা জমাই। তার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে এলো। ফারিয়া তার কথার মাঝখানে বিরক্তি ভরে বলল, তোমার ওই সামান্য কিছু আমার কাছে কিছুই না। আমি আর তোমার মধ্যবিত্ত জীবন মেনে নিতে পারছি না। আমার আরও ভালো কিছু চাই ফাহিম। এমন একটা জীবন যেখানে কোনো অভাব থাকবে না, যেখানে আমি যা চাইবো তাই পাবো। তুমি কি বুঝতে পারছো ফাহিম? আমাদের দুজনের জীবনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের মধ্যে আরও কিছুক্ষণ ধরে চাপা কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। ফারিয়ার প্রতিটি অভিযোগ যেন ফাহিমের হৃদয়ে তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করতে থাকে। তাদের ভালোবাসার স্তম্ভে যেন এক কঠিন প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছিল ফারিয়া। ফাহিম অসহায়ভাবে তার দিকেই তাকিয়ে থাকে। বুঝতে পারে তাদের দুজনের চাওয়া পাওয়া কতটা আকাশ পাতাল ভিন্ন। আকাশের মেঘ আরও ঘন হলো, দমকা হাওয়া বইতে শুরু করলো, আর বাতাসের আর্দ্রতা যেন তাদের ভেতরের চাপা কষ্টকে আরও বাড়িয়ে তুলল। দূরে কোথাও বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল, সেই শব্দ যেন তাদের ভাঙতে থাকা সম্পর্কের আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। গতকাল ফারিয়ার সাথে হওয়া তিক্ত বাক্য বিনিময়ের পর ফাহিমের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তার কানের কাছে কেবলই ফারিয়ার অভিযোগগুলো, দামি উপহার, বিলাসবহুল জীবন, তার সাধ্যের বাইরের চাহিদা যেন ভন ভন করছিল। ভোরের আলো ফুটলেও ফাহিমের ভেতরের অন্ধকার কাটতে চাইছিল না। আজ ক্যাম্পাসে ফাহিমের মুখটা শুকনো আর বিষণ্ণ দেখাচ্ছিল। বন্ধুদের সাথেও তেমন কথা বলেনি সে। ক্লাসের ফাঁকে সে একা একটা গাছের নিচে বসে আনমনে ঘাস ছিঁড়ছিল। তার চোখ শূন্য দৃষ্টি। হঠাৎ এক ঝলক হাসির শব্দে তার ধ্যান ভাঙল। এই যে মিস্টার দুঃখী কুমার, একা একা কিসের চিন্তা করছেন? ফাহিম মুখ তুলে দেখল তার সামনে মুখে প্রাণোচ্ছল নিয়ে জান্নাত দাঁড়িয়ে, তার চোখে সেই চেনা দুষ্টুমি আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। ফাহিম দুর্বল হেসে বলল,
তেমন কিছু না জান্নাত। জান্নাত ফাহিমের পাশে ঘাসে বসে পড়ল। তারপর বলল, কি হয়েছে তোর? মুখটা এমন দেখাচ্ছে কেন? কাল রাতে ঘুম হয়নি বুঝি? ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল। আর বলিস না, কাল ফারিয়ার সাথে একটু ঝামেলা হয়েছিল। জান্নাতের কৌতূহলী দৃষ্টি ফাহিমের দিকে স্থির হলো। বলল, ফারিয়া, কি হয়েছে আবার ওর সঙ্গে? সব ঠিক আছে তো? ও বলছিল আমি নাকি ওকে সময় দিই না, ভালো কিছু গিফট দিতে পারি না। ওর নাকি আমার সাথে আর মন টিকছে না, সব সময় শুধু আমাকে অন্যের সাথে অভিযোগ আর তুলনা করে। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই এত মন খারাপ করিস না ফাহিম। সবার তো আর একই রকম চাওয়া থাকে না, তাই না? কিন্তু আমি তো ওকে সত্যি ভালোবাসি জান্নাত। সে স্কুল জীবন দেখে, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করি। ফাহিমের গলা আমি ধরে জানি এলো। তুই ওকে খুব জান্নাত ফাহিমের ভালোবাসিস। কাঁধে আলতো আর করে হাত তুই যে রেখে বলল, কতটা চেষ্টা করছিস সেটাও আমি জানি। কিন্তু তুই একা কেন কষ্ট পাচ্ছিস? ওরও তো তোকে বোঝা উচিত, তাই না? বলেই থামল জান্নাত। ফাহিম এখনো চুপ করে বসে আছে। জান্নাত আবার বলল, চল ওসব কথা বাদ দে, একটু অন্য কথা বলি। ফাহিম মাথা নাড়ল, রাজি হলো। জান্নাত মুচকি হেসে বলল, আচ্ছা, মনে আছে সেইবার আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কেমিক্যালের বদলে ভুল করে আচারের জল মিশিয়ে দিয়েছিলাম? ফাহিমের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা দিল। হ্যাঁ, আর স্যার তো রেখে একেবারে আগুন, আমাদের দুজনকে কি বকুনিটাই না দিয়েছিলেন। আর মনে আছে সেইবার যখন আমরা কলেজের ফেস্টে ফুচকা পার্টি দিয়েছিলাম আর প্রায় অর্ধেক কলেজের লোক অসুস্থ হয়ে গিয়েছিল? জান্নাত হাসতে হাসতে বলল। ফাহিমও হেসে ফেলল। জান্নাত নিজের মনে মনে খুশি হলো। সে মনে মনে বলল, যাক, অবশেষে ওই হাদারামের মুখে হাসি ফুটল। ফাহিম বলল, সেটা তো তোর আইডিয়া ছিল, আর পরে স্যারের কাছে মিথ্যা বলতে গিয়ে ধরা পড়েছিলাম দুজন। তাদের হাসির আওয়াজে চারপাশের বাতাস হালকা হয়ে গেল। ফাহিমের মুখের বিষণ্ণতা কিছুটা হলেও কমল। জান্নাত বলল, দেখলি তো, মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হয় না। চল ক্যান্টিনে যাই, আমি তোকে আজ স্পেশাল কিছু খাওয়াবো। আমার তেমন খিদে নেই। দূর, চল তো। আমার ট্রিট, আর বন্ধুদের মধ্যে কেউ ট্রিট দিলে না করতে নেই, এতে জীবনে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে, বুঝলি? বলে জান্নাত হাসল। তারপর ফাহিমের হাত ধরে টেনে তুলল। ক্যান্টিনে গিয়ে জান্নাত ফাহিমের পছন্দের খাবার অর্ডার করলো। তাদের মধ্যে হালকা কথাবার্তা চলতে লাগলো। ফারিয়ার প্রসঙ্গ আবারও এলো, তবে এবার ফাহিমের কণ্ঠে আগের মতো তীব্র কষ্ট ছিল না। জান্নাত, তুই এত ধনী পরিবারের মেয়ে হয়েও এত সহজ আর সাধারণ কেন? তোর মধ্যে তো কোনো অহংকার নেই, আর আমি এত গরিব হওয়া সত্ত্বেও আমার সাথে তুই কত ভালো ফ্রেন্ডলি মিশিস। জান্নাত হেসে ফাহিমের মাথায় ছোট্ট করে মেরে বলল, তোর বোকা, ধনী হলে কি অহংকারী হতে হবে নাকি? আমার বাবা মা আমাকে এইটাই শিক্ষা দিয়েছে যে সবার আগে মানুষ হতে হয়। আর তুই তো আমার সেই ছোটবেলার বন্ধু, তোর সাথে যদি আমি বড়লোকি দেখাই তাহলে আমার ইজ্জত থাকবে? বলেই আবারও হাসলো জান্নাত। ফাহিম মন খারাপ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু ফারিয়া তো অন্যরকম ভাবে, ও সবসময় দামি জিনিস আর বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। জান্নাত নরম স্বরে বলল, দেখ ফাহিম, সবার স্বপ্ন আলাদা। হয়তো ফারিয়ার কাছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই নয় যে তোর ভালোবাসা বা তোর চেষ্টা কম মূল্যবান। তাদের মধ্যে আরও কিছুক্ষণ আলোচনা চলল। জান্নাত তার বুদ্ধিদীপ্ত কথা আর আন্তরিকতা দিয়ে ফাহিমকে বোঝানোর চেষ্টা করল। সে ফারিয়ার চাহিদার কথাও বুঝতে পারছিল, আবার ফাহিমের সরল ভালোবাসার মূল্যও দিচ্ছিল। জান্নাত বলল, তুই বরং এখন নিজের কথা ভাব। মন খারাপ করে বসে থাকলে তো কোনো সমাধান হবে না। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমরা বরং লাইব্রেরিতে গিয়ে কিছু পড়াশোনা করি। কলেজে এসে এভাবে টই টই করে ঘুরলে তো আর হবে না। আর একটু পড়াশোনা করলে তোর মনটাও একটু অন্যদিকে ঘুরবে। ফাহিম মাথা নেড়ে রাজি হলো। জান্নাতের সঙ্গ তার মনের ভার অনেকটা হালকা করে দিয়েছিল। তার ধনী পরিবার সত্ত্বেও জান্নাতের অমায়িক ব্যবহার আর বন্ধুর প্রতি আন্তরিকতা ফাহিমের মনে এক নতুন আশার সঞ্চার করল। সে বুঝতে পারছিল জীবনে ফারিয়ার অভাব হয়তো তাকে কষ্ট দেবে, কিন্তু জান্নাতের মতো একজন বন্ধুর পাশে থাকাটাও কম মূল্যবান নয়। তাদের বন্ধুত্ব যেন এক উজ্জ্বল আলো, যা তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কয়েকদিন পর ফাহিম আবারও ফারিয়ার সঙ্গে দেখা করে একটা কফি শপে। ফাহিম ও ফারিয়া মুখোমুখি বসে আছে।
কথা বলার সময় ফাহিম লক্ষ্য করল ফারিয়ার কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি ফুটে উঠছিল। ফারিয়া যেন ঝগড়া করার কোনো বাহানা খুঁজছিল। হঠাৎ সে বাহানা পেয়েও গেল যখন সে ফাহিমের পুরনো ওয়ালেটটির দিকে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তুমি কি সিরিয়াসলি এখন ওই পুরনো ওয়ালেটটাই ব্যবহার করছো? এটা দেখে কতটা খ্যাত লাগছে তুমি বুঝতে পারছো? এটা তো আমার অনেক দিনের ওয়ালেট ফারিয়া, আমার কাছে এটা খুব স্পেশাল। ফাহিম শান্তভাবে উত্তর দিল, যদিও তার চোখে সামান্য দ্বিধা ছিল। ওয়ালেটটি তার হাতে ধরল, যেন পুরনো স্মৃতি হাতড়ে ধরেছে। স্পেশাল মানে? ফারিয়ার ধৈর্য যেন বাদ মানছিল না। তার ভ্রু সামান্য কুঁচকে আবারও বলে উঠল, এটা তো চামড়া ওঠার পুরনো একটা জিনিস। তোমার কি মনে হয় না একটু স্মার্ট হওয়া উচিত? ফাহিম তার ওয়ালেটের দিকে তাকিয়ে সামান্য অপ্রস্তুত হয়ে বলল, স্মার্ট হওয়ার সাথে ওয়ালেটের কি সম্পর্ক? আমার কাছে এটা শুধু ব্যবহারের জন্য দরকারি জিনিস, তাই ব্যবহার করি। ফারিয়ার স্বর ক্রমশ উত্তেজিত হতে শুরু করলো। বলল, দরকারি জিনিস? ফাহিম, তুমি একটু বলছো না মানুষের রুচি বদলায়, সময়ের সাথে সাথে সব কিছু আপডেটেড হয়। তোমার বন্ধুদের দেখো, তারা কত স্টাইলিশ জিনিস ব্যবহার করে। ফাহিম সামান্য অধৈর্য হলো, বলল, আমার বন্ধুদের সাথে আমার তুলনা করো না ফারিয়া। তাদের যা আছে আমার তা নেই, আর আমার যা আছে সেটাই আমার কাছে যথেষ্ট। ফাহিমের কণ্ঠস্বরে একটা চাপা অভিমান শোনা গেল। ফারিয়া হতাশা ভরা কণ্ঠে বলল, যথেষ্ট? ফারিয়া চেয়ারের হাতলে আঙুল ঠুকতে শুরু করে বলল, তোমার এই যথেষ্ট নিয়ে আমি আর পারছি না। তুমি কি চাও আমি সারা জীবন এরকম একটা সাদামাটা জীবন কাটাই? ফাহিম সামান্য অবাক হলো ফারিয়ার কথায়। আমার মনে হয় সাদামাটা জীবনের মধ্যে অনেক শান্তি আছে ফারিয়া। ফারিয়া অবজ্ঞার হাসি হাসল। তার চোখে এক ধরনের করুণা দেখা গেল। শান্তি? তুমি কি সত্যিই বিশ্বাস করো এটা? আমার তো মনে হয় তোমার এসব কোনো অকাত নেই বলে তুমি নিজেকে এইসব সান্ত্বনা দাও। ফাহিমের মুখটা কঠিন হয়ে গেল। ফারিয়া, তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আর আমার যা সাধ্য আছে তাই দিয়ে তোমাকে খুশি করার চেষ্টা করি। এর বাইরে আমি আর কি করব বলো? তার কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। ফারিয়া আরও উত্তেজিত হয়ে পড়ল। ব্যঙ্গ করে হেসে বলল, তোমার সাধ্য? ফাহিম, তোমার সাধ্য খুবই সীমিত। তুমি কি কখনো ভেবেছো আমার কি কি ইচ্ছে করে? দামি রেস্তোরাঁয় খাবার, সুন্দর জামা কাপড় পরা, বন্ধুদের সাথে পাল্লা দিয়ে চলা। কিন্তু তোমার কাছে এগুলো সবই স্বপ্ন। ফাহিমের স্বর নরম হয়ে এলো, তাতে গভীর আবেগ মিশেছিল। সে বলল, আমার স্বপ্ন তো তুমি ফারিয়া, তোমাকে পাশে পাওয়াই আমার সবচেয়ে বড় চাওয়া। ফারিয়ার মুখ কঠোর হয়ে গেল, তার দৃষ্টি তীক্ষ্ণ। ফাহিম ফারিয়ার হাত দুটো ধরে নরম কণ্ঠে বলল, তুমি এখন একটু কষ্ট করে ম্যানেজ করো, দেখবে একদিন না একদিন আমাদের এই অবস্থা ঠিকই ফিরবে। আমরা একসঙ্গে সুখের জীবন কাটাতে পারবো। তুমি শুধু একটু ধৈর্য ধরো। আর তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছি। একবার আমার চাকরিটা হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। আফটার অল তুমি তো আমার স্বপ্ন। ফারিয়া ফাহিমের হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল, ভুল। তোমার স্বপ্ন আমি ছিলাম, এখন আমার স্বপ্ন বদলেছে। আমি এখন একজন জীবনসঙ্গী চাই যে আমাকে সব দিক থেকে সাপোর্ট করতে পারবে। ফাহিম ব্যথিত স্বরে বলল, সাপোর্ট মানে কি শুধু টাকাই? আমার ভালোবাসা, আমার কেয়ারিং কি কোনো সাপোর্ট নয়? ফারিয়া অধৈর্যভাবে হাত নেড়ে বলল, ভালোবাসার কেয়ারিং দিয়ে পেট ভরে না ফাহিম। জীবন চালাতে গেলে টাকা লাগে, ভালো থাকতে টাকা লাগে, আর তোমার কাছে তো সেগুলোরই অভাব। ফাহিমের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। ফারিয়া, তুমি কি আমাকে শুধু একজন গরিব ছেলে হিসেবে দেখো? আমার আর কোনো মূল্য নেই তোমার কাছে? ফারিয়া সরাসরি ফাহিমের চোখের দিকে তাকালো। ফারিয়ার দৃষ্টিতে কোনো রকম দ্বিধা ছিল না। সত্যি বলতে এখন আর তেমনটা নেই। আমি ক্লান্ত ফাহিম, এই টানা পড়ে নে আর ভালো লাগছে না। ফাহিম যেন বিশ্বাস করতে পারছিল না, কথা বলতেও তার গলা কাঁপছিল। বলল, তুমি কি বলছো এসব? আমরা তো কতদিন ধরে একসাথে, আমাদের কত স্মৃতি। ফারিয়া উদাসীনভাবে বলল, স্মৃতি? স্মৃতি আঁকড়ে ধরে কি ভবিষ্যৎ গড়া যায়? আমার ভবিষ্যৎ অন্যরকম ফাহিম, আর তুমি সেই ভবিষ্যতের সাথে মানানসই নও। ফাহিমের আবেগপ্রবণতা বাড়ছিল। ফারিয়া, তুমি কি একবারও ভেবে দেখেছো আমি তোমাকে কতটা ভালোবাসি? সেই স্কুল জীবন থেকে আমি শুধু তোমাকে ভালোবেসে এসেছি। মনে আছে যখন প্রথম তোমাকে দেখেছিলাম? নীল রঙের একটা ফ্রক পরেছিলে, আর তোমার লম্বা চুলগুলো বাতাসে উড়ছিল। আমার মনে হয়েছিল যেন এক পরী নেমে এসেছে পৃথিবীতে। ফারিয়া বিরক্তি নিয়ে বলল,
ওসব পুরনো কথা এখন আর কোনো মানেই নেই এসবের, ফাহিম। সময় বদলাচ্ছে, আর মানুষের অনুভূতিও সময়ের সাথে সাথে বদলায়, কিন্তু তোমার কিছু বদলাচ্ছে না, বা তুমি বদলাতে চাইছো না। আমি কি করতে পারি ভারিয়া? এসব কি আমার হাতে আছে? এখানে আমার কি দোষ? আমি তো আর স্যাক্রিফাইস করে তোমার সাথে থাকতে পারবো না। ফাহিমের চোখে জল চিকচিক করছিল। আমি কি তোমার জন্য কিছুই না? আমাদের একসাথে কাটানো সেই দিনগুলো, বৃষ্টিতে ভেজা পার্কে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, একসাথে স্বপ্ন দেখা, সব কি মিথ্যা ছিল? ফারিয়া নিশ্চিতভাবে মাথা নাড়ল। সেগুলো সুন্দর ছিল, তো ওগুলো অতীত। আর আমি বর্তমানে বাঁচতে চাই, ভবিষ্যৎ নিয়ে তাকাতে চাই। ফাহিমের স্বর হতাশায় ভেঙে যাচ্ছিল। আর সেই ভবিষ্যতে আমার কোনো স্থান নেই, তাই তো? ফারিয়া দৃঢ় স্বরে বলল, ঠিক তাই। আমি এমন একজনের সাথে জীবন কাটাতে চাই যে আমার সব চাহিদা পূরণ করতে পারবে। তোমার সেই ক্ষমতা নেই, ফাহিম। ফাহিম প্রায় আর্তনাদ করে উঠল। তুমি কি শুধু টাকা আর বিলাসের পিছনে ছুটছো? ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? ফারিয়া অধৈর্যভাবে চেয়ার ছাড়ল। ভালোবাসার মূল্য আছে, তবে শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমি আর এই আলোচনা টানতে চাইছি না। এটা স্পষ্ট যে আমাদের দুজনের পথ আলাদা হবে, তাই আমি আজ এই মুহূর্ত থেকে আমরা দুজনের পথ আলাদা করে নিয়েছি। ফাহিম গভীর শ্বাস নিল। তার বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছিল। তাহলে তুমি কি চাও ফারিয়া? ফারিয়া সোজা ফাহিমের দিকে তাকালো। তার চোখে কোনো দুর্বলতা ছিল না। আমি মনে করি আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। ফাহিমের পৃথিবী যেন থমকে গেল। তার চোখের পাতা ভিজে উঠল। তুমি কি ব্রেকআপ করতে চাইছো? ফারিয়া নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। তার মুখ কঠিন, যেন কোনো অনুশোচনা নেই। ফাহিমের ভেতরের সব বাঁধ ভেঙে গেল। কিন্তু কেন ফারিয়া? তার কণ্ঠ কান্নায় বুঝে আসছিল। সে আবার বলল, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। ফারিয়া নির্দয়ভাবে বলল, তোমার সব কিছু আমার জন্য যথেষ্ট নয়, ফাহিম। আমার অন্যরকম জীবন চাই, আর সেটা তুমি আমায় কখনো দিতে পারবে না। ফাহিম অসহায়ভাবে বলল, তুমি এটা করতে পারো না। আমরা তো একসাথে কত স্বপ্ন দেখেছিলাম। ফারিয়া উদাসীনভাবে বলল, স্বপ্ন স্বপ্নই থাকে, ফাহিম। সব স্বপ্ন সত্যি হয় না, আর আমাদের সম্পর্কটা হয়তো ভুল ছিল। তুমি এটাকে ভুলে যাও। ফাহিম ফিসফিস করে বলল, তাহলে আমার ভালোবাসা, আমার এতদিনের অনুভূতি সব কি বৃথা? ফারিয়া তার ব্যাগটা হাতে নিল এবং উঠে দাঁড়ালো। তার দৃষ্টিতে কোনো আবেগ ছিল না। সময় সব কিছু ভুলিয়ে দেয়, ফাহিম। তুমিও আমাকে ভুলে যাবে, আর দয়া করে আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি আমাকে কোনোদিন একটু ভালোবেসে থাকো তো। ফারিয়া তার দিকে আর একবারও না তাকিয়ে দ্রুত কফি শপ থেকে বেরিয়ে গেল। বাইরে তখনও হালকা বৃষ্টি ঝরছিল, যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কের নীরব সাক্ষী। ফাহিম পাথরের মতো বসে রইল। তার চোখের জল গাল বেয়ে পড়ছিল। তার ভেতরের সব ভালোবাসা, সব স্বপ্ন যেন সে বৃষ্টির ধারায় ধুয়ে যাচ্ছিল। তার স্কুল জীবনের সেই নীল ফ্রক পরা মেয়েটি আজ তার হৃদয় ভেঙে চূর্ণ করে চলে গেল। তার পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। ফাহিম একা, নিঃস্ব, তার ভালোবাসার সমাধি যেন সেই কফি শপের টেবিলেই রচিত হলো। ফারিয়ার চলে যাওয়ার পর ফাহিমের পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কফি শপের সেই মুহূর্তটা তার স্মৃতিতে গেঁথে গিয়েছিল এক গভীর ক্ষতচিহ্নের মতন। রাতের পর রাত নির্ঘুম কেটেছে। চোখের পাতা এক করার সামান্য চেষ্টাও যেন ব্যর্থ হয়েছে। খাবার গলা দিয়ে নামতে চাইত না, আর চারপাশের স্বাভাবিক জীবনযাত্রা তার কাছে অর্থহীন মনে হতো। বন্ধুদের ফোন ধরতো না, মেসেজের উত্তর দিত না, ক্লাসে যেত বটে, কিন্তু শিক্ষকের কথা তার মস্তিষ্কের আনাচে কানাচেও পৌঁছাতো না। তার উজ্জ্বল চোখগুলোতে নেমে এসেছিল এক গভীর শূন্যতা। হাসি খুশি মুখটা কঠিন আর ভাবলেশীন হয়ে গিয়েছিল। ফাহিমের মনে হতো যেন তার ভেতরের সব রং ফিকে হয়ে গেছে। চারপাশটা ধূসর আর নীরব। ফাহিমের এই পরিবর্তন তার কাছের বন্ধুদের, বিশেষ করে জান্নাতের নজর এড়ায়নি। প্রাণোচ্ছল ফাহিমকে এভাবে ধীরে ধীরে নিজের খোলসে ঢুকে যেতে দেখে জান্নাতের মন খারাপ হয়ে যেত। ফারিয়ার প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু ফাহিমের এই ভেঙে যাওয়াটা তাকে কষ্ট দিত। বন্ধুর প্রতি গভীর সহানুভূতি অনুভব করত জান্নাত। সে বুঝতে পারছিল ফাহিম একা একটা গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, আর তাকে টেনে বের করা দরকার। প্রথম কয়েকদিন জান্নাত ফাহিমের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু ফাহিম কারও ফোন ধরেনি। মেসেজ করেও কোনো উত্তর পায়নি। শেষ পর্যন্ত জান্নাত সিদ্ধান্ত নিল তাকে সরাসরি ফাহিমের সাথে দেখা করতে হবে।
একদিন বিকেলে সে ফাহিমের মেসে খুঁজে বের করে তার দরজায় কড়া নাড়ল। কয়েকবার ডাকার পর দরজা সামান্য ফাঁক হলো। ফাহিমের মলিন মুখটা জান্নাতের চোখে পড়ল। তার চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। জান্নাত নরম স্বরে বলল, ফাহিম, আমি জান্নাত, দরজাটা খুলবি? ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অনিচ্ছা সত্ত্বেও দরজাটা পুরো খুলল। জান্নাত ভেতরে ঢুকল। ফাহিমের ঘর অন্ধকার আর অগোছালো ছিল। বই, জামাকাপড় এলোমেলোভাবে পড়ে আছে। জান্নাত উদ্বিগ্ন হয়ে বলল, ফাহিম, তোর কি হয়েছে? তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস কেন? ফাহিম কোনো উত্তর দিল না, শুধু জান্নাতের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। জান্নাত ধৈর্য ধরে বলল, আমি জানি তোর কষ্ট হচ্ছে। ফারিয়ার সাথে যা হয়েছে সেটা তোর জন্য সহজ নয়, কিন্তু এভাবে নিজেকে গুটিয়ে রাখলে কি কোনো সমাধান হবে? ফাহিম অবশেষে মুখ খুলল। তার স্বর শুকনো আর দুর্বল শোনাচ্ছিল। আমার আর কিছু ভালো লাগছে না জান্নাত, সব কিছু মূল্যহীন মনে হচ্ছে। জান্নাত কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল। তার স্পর্শে ফাহিম সামান্য কেঁপে উঠল। জান্নাত বলল, এটা ভুল ফাহিম, জীবন কখনো মূল্যহীন হতে পারে না। হয়তো এখন তোর মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর, সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে হয়তো তোর জন্য। ফাহিম মাথা নাড়ল। তার চোখ অশ্রু সজল দেখাচ্ছিল। আমার মনে হয় না আর কিছু টিকে থাকবে। জান্নাত দৃঢ় স্বরে বলল, ভুল ভাবছিস তুই। চল, আমি নিজে কথা বলবো ফারিয়ার সঙ্গে, দেখি ও কি করে তোকে ফিরিয়ে দেয়। চল আমার সাথে। জান্নাত বেরোতে নিলে ফাহিম তার হাত ধরে তাকে থামিয়ে নেয়। জান্নাত ফিরে তাকায় ফাহিমের দিকে। তার চোখে ব্যর্থতার ছাপ স্পষ্ট। সে বলল, দাঁড়া, যাস না। ও বলেছে কোনোদিন ওর সামনে না যেতে। ও বলেছে বলে তোকে সেটা মানতেই হবে। চল তো চল। ও আমাকে আমার ভালোবাসার কসম দিয়েছে জান্নাত। জান্নাত থেমে গেল। ফাহিম বলল, ও চলে গেছে আর ফিরে আসবে না কোনোদিনও আমার কাছে। আমাকে একা করে ও চলে গেছে। কিন্তু আমি তোকে একা ছাড়বো না। বন্ধ ঘরে বসে থাকলে তোর মন আরও খারাপ হয়ে যাবে। চল, তুই একটু বাইরে চল। ঘরে বসে থাকলে তোর মন আরও খারাপ হবে। ফাহিম অনিচ্ছা প্রকাশ করে বলল, না, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমি একা থাকতে চাই। জান্নাত একটু জোর দিয়ে বলল, একদম না, তুই আমার সাথে যাবি। আর এক্ষুনি, অনেক দিন ঘরবন্দি হয়েছিস, একটু খোলা হাওয়ায় গেলে ভালো লাগবে। এটা আমার অনুরোধ ফাহিম, আমার জন্য হলেও চল প্লিজ। ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জান্নাতের মুখের দিকে তাকিয়ে রাজি হলো। জান্নাতের আন্তরিকতার জোর করার মধ্যে কোথাও যেন বন্ধুর শাসনের স্নেহ ছিল, যা সে উপেক্ষা করতে পারল না। জান্নাত ফাহিমকে নিয়ে বের হলো। তারা নীরবে কিছুক্ষণ হাঁটল। পার্কের সবুজ ঘাস আর ফুলের রং ফাহিমের বিবর্ণ মনে সামান্য হলেও আলোড়ন তুলল। জান্নাত পাশে বসে নরম স্বরে বলল, এবার বলতো তোর মনে কি চলছে? আমার সাথে সব খুলে বলতে পারিস। আমি তোর বন্ধু ফাহিম, তোকে সাহায্য করার জন্যই আমি এসেছি। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরের কষ্টটা যেন বেরিয়ে আসতে চাইছিল। আমার শুধু ফারিয়ার কথা মনে হচ্ছে, আমাদের একসাথে কাটানো দিনগুলো। ও কেন এমন করলো আমি বুঝতে পারছি না। জান্নাত সহানুভূতি নিয়ে বলল, হয়তো ওর অন্য কিছু চাওয়া ছিল ফাহিম। সবার জীবনের পথ আলাদা হতে পারে। তুই নিজেকে দোষ দিস না। তুই ওকে ভালোবেসেছিস, নিজের মতো করে যত্ন নিয়েছিস। এর বেশি তো আর কিছু করার ছিল না তোর। ও তোর ভালোবাসাকে সব সময় টাকার সঙ্গে তুলনা করেছে। এটা তোর দোষ। একদিন না একদিন ও এটা অনুভব করবে, তুই দেখিস। ফাহিমের স্বর ব্যথায় ভরে উঠল। কিন্তু আমি তো ওকে হারাতে চাইনি জান্নাত, ও আমার প্রথম ভালোবাসা ছিল। জান্নাত আলতো হেসে বলল, প্রথম ভালোবাসা সব সময় শেষ ভালোবাসা হয় না ফাহিম। জীবনে আরও অনেক ভালোবাসা আসতে পারে। আর ভালোবাসা হারানোর মানে এই নয় যে জীবন থেমে যাবে। ফাহিম সন্দেহের সুরে বলল, আমার আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। আমার মনে হয় আমার ভিতরের সব অনুমতি মরে গেছে। জান্নাত দৃঢ়ভাবে বলল, এটা তুই এখন কষ্টের মুহূর্তে বলছিস। সময় সব কিছু ঠিক করে দেবে। তুই দেখবি একদিন তুই আবার হাসবি, আবার নতুন করে জীবন শুরু করবি। ফাহিম তখনও দ্বিধাগ্রস্ত। সত্যি কি তাই হবে? জান্নাত তার হাত ধরে উষ্ণ স্বরে বলল, অবশ্যই হবে। আর সেই পথে আমি তোর পাশে থাকবো। আমরা আবার আগের মতো আড্ডা দেব, সিনেমা দেখব, রাত জেগে গল্প করব। তুই একা নোস ফাহিম, আমি আছি তোর সাথে। ফাহিম জান্নাতের দিকে তাকালো। তার চোখে এক গভীর কৃতজ্ঞতা দেখতে পেল।
জান্নাতের আন্তরিকতা আর বন্ধুর মতো পাশে থাকার আশ্বাস তার ভেতরের জমাট বাঁধা বরফ কিছুটা হলেও গলাতে শুরু করলো। ফাহিম ধীরে ধীরে বলল, ধন্যবাদ জান্নাত, তুই না থাকলে হয়তো আমি সত্যি। জান্নাত তার হাত ধরে থামিয়ে দিল। চুপ, আর ওইসব কথা বলবি না। এখন থেকে তুই আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবি, আর আমি তোকে সাহায্য করব। আমরা একসাথে এই অন্ধকার কাটিয়ে উঠব। তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথা হলো। জান্নাত ফাহিমকে তার পড়াশোনার কথা জিজ্ঞেস করলো, বন্ধুদের সাথে দেখা করার কথা বলল এবং ধীরে ধীরে তার মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। জান্নাতের আন্তরিক প্রচেষ্টা ফাহিমের মনে সামান্য হলেও আশার আলো জাগালো। সে বুঝতে পারছিল এই কঠিন সময়ে জান্নাতের মতো একজন বন্ধুর পাশে থাকাটা তার জন্য কতটা জরুরি। হয়তো সত্যি একদিন সে এই কষ্ট কাটিয়ে উঠতে পারবে। জান্নাতের বিশ্বাস তার মনেও কোথাও যেন একটু হলেও সঞ্চারিত হলো। ফাহিম ধীরে ধীরে তার চারপাশের ধূসর জগৎ থেকে যেন একটু একটু করে আলোর দিকে ফিরতে শুরু করলো। জান্নাতের নিয়মিত সঙ্গ, তার উৎসাহ আর বন্ধুত্বের উষ্ণতা ফাহিমের ভেতরের জমাট বাঁধা বরফ গলাতে সাহায্য করছিল। তারা ক্যাম্পাসে একসাথে সময় কাটাতো, ক্যান্টিনে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত, পুরনো দিনের স্মৃতিচারণ করত আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। ফাহিমের মুখে আবারও সেই পরিচিত হাসি দেখা যেতে শুরু করেছিল, যদিও মাঝে মাঝে বিষণ্ণতার ছায়া তার চোখে উকি দিত। একদিন বিকেলে তারা ক্যাম্পাসের পেছনের দিকের নির্জন ঘাস জমিতে বসেছিল। আকাশ কমলা আর গোলাপি রঙে রাঙা, হালকা বাতাস বইছিল। জান্নাত হাসতে হাসতে বলল, কিরে, আজ আর সেই দার্শনিক মার্কা মুখ করে বসে নেই তো? ফাহিমও হাসল, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। তুই যখন পাশে থাকিস তখন আর মন খারাপ করার সাহস পায় না। জান্নাত আলতো করে ফাহিমের হাত কনুয়ের কাছে ধরে বলল, বাহ, তুই তো দেখছি পটিয়ে কথা বলাও শিখে গেছিস। কয়দিন পর না জানি কয়টা মেয়ের মন ভাঙবি। তার চোখে দুষ্টুমির ঝিলিক নাচছিল। ফাহিম জান্নাতের দিকে তাকালো, তার দৃষ্টিতে গভীর আবেগ খেলা করছিল। বলল, নিজের ভাঙা মনকে এখনো জোড়া লাগাতে পারেনি, আর তুই বলছিস অন্য মেয়ের কথা? জান্নাতের হাসি মুহূর্তে থেমে গেল। সহানুভূতি দেখিয়ে বলল, আমি দুঃখিত ফাহিম, আমার ওভাবে বলা উচিত হয়নি। ফাহিম মাথা নেড়ে বলল, ইটস ওকে। সত্যি বলতে এখন আর আগের মতো কষ্ট হয় না। তোর সাথে থাকলে মনে হয় সব ঠিক আছে। জান্নাত ফাহিমের বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলল, ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, তাহলে তো আমার একটা পার্মানেন্ট ডিউটি পড়ে গেল, বুঝলি তো? সবসময় তোর পাশে পাশে ঘুরতে হবে। ফাহিম আগ্রহের সাথে জান্নাতের দিকে ঝুঁকে বলল, আমার কোনো আপত্তি নেই, বরং ভালোই লাগবে। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। ফাহিম আনমনে ঘাস ছিঁড়তে লাগলো, আর জান্নাত আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ পর জান্নাত বিষণ্ণ হেসে বলল, জানিসই তো, ছোটবেলায় যখন বৃষ্টি নামতো আমি বারান্দা দাঁড়িয়ে ভিজতাম। আমার মনে হতো যেন আকাশ আমার সাথে কাঁদছে। ফাহিম জান্নাতের দিকে তাকিয়ে কৌতূহল দেখালো। আর আমি ভাবতাম, ইস, যদি একটা নৌকা থাকতো তাহলে বেশে বেরোনো যেত। কিন্তু পরে বৃষ্টি কমার সাথে সাথেই আমার নৌকা দৌড়ানোর স্বপ্ন শেষ হয়ে যেত। তারা দুজনেই হেসে উঠল। তাদের হাসিতে পুরনো দিনের স্মৃতি মিশেছিল। জান্নাত ফাহিমের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখনো সেই ছোট্টটি রয়ে গেছিস ফাহিম, ভেতরে সেই ছেলে মানুষই এখনো আছে। ফাহিমও দুষ্ট হেসে জান্নাতের দিকে তাকালো। আর তুই সেই ডান পিঠে মেয়েটে আছিস, মনে আছে একবার স্কুলের দেওয়ালে টপকাতে গিয়ে তোর পা মস্কে গিয়েছিল? জান্নাত মুখ ভেঙচে বলল, দূর, ওটা তো একটা দুর্ঘটনা ছিল, আসলে দেয়ালটা নড়বড়ে ছিল। তাদের মধ্যে আবার হাসি রোল উঠল। তাদের বন্ধুত্ব যেন এক নতুন রূপ নিচ্ছিল। একে অপরের সান্নিধ্যে তারা এক অদ্ভুত শান্তি অনুভব করত। ফাহিমের মনের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, আর জান্নাতের প্রাণোচ্ছলতা তার জীবনে নতুন করে রং যোগ করছিল। ফাহিম গভীর আবেগ নিয়ে জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত, একটা কথা বলবো? জান্নাত কৌতূহল নিয়ে ফাহিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল না, এত ভূমিত করছিস কেন? ফাহিম জান্নাতের চোখে সরাসরি তাকালো। তার দৃষ্টিতে এক গভীর কৃতজ্ঞতা খেলা করছিল। তুই আমার জীবনে না এলে হয়তো আমি আর কখনো স্বাভাবিক হতে পারতাম না, তাই থ্যাংক ইউ সো মাচ। ফাহিমের চোখে চোখ পড়তে জান্নাতের ঠোঁটের হাসি মিলিয়ে গেল। সেখানে এক গভীর আন্তরিকতা ফুটে উঠল। সে বলল,
তুই আমার খুব ভালো বন্ধু ফাহিম। বন্ধুর জন্য তো এইটুকু করাই যায়। আর তুই থ্যাংক ইউ বলছিস কাকে? আর একবার থ্যাংক ইউ বললে তো ঠ্যাং ভেঙে দিব আমি। কিন্তু তাদের দুজনের চোখ যেন অন্য কথা বলছিল। সেই মুহূর্তে হয়তো তাদের মধ্যে বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে অন্য এক অনুভূতি উকি দিচ্ছিল, একটা নীরব টান, একটা অব্যক্ত আকর্ষণ যা তাদের দুজনের হৃদয়ে স্পন্দিত হচ্ছিল, কিন্তু মুখে বলতে কেউই পারছিল না। ফাহিম আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, জানিস, এই সময়টাতে আমার মনে হয় সব কিছু কত সুন্দর, যেন সব দুঃখ ভুলে যাওয়া যায়। জান্নাত ফাহিমের দিকে তাকালো, তার চোখে এক নীরব সম্মতি। আমারও তেমন মনে হয়। তাদের দৃষ্টি আবার মিলিত হলো। এবার তাদের চোখে শুধু বন্ধুত্বের উষ্ণতা ছিল না, ছিল এক গভীর চাওয়া, এক নতুন সম্পর্কের হাতছানি। তারা দুজনেই অনুভব করতে পারছিল তাদের মধ্যে যা কিছু ঘটছে তা শুধু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, কিন্তু কেউই সে অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করার সাহস পাচ্ছিল না। নীরবতা ভেঙে ফাহিম আলতো করে জান্নাতের হাতে স্পর্শ করলো। জান্নাতও তার হাত সরিয়ে নিল না। তাদের হাতের স্পর্শে যেন এক নতুন গল্পের সূচনা হলো। জান্নাত আবেগ মেশানো স্বরে বলল, চল এবার উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে আমাকে। ফাহিম মাথা নেড়ে রাজি হলো। তারা দুজনে একসাথে হাঁটতে শুরু করলো। তাদের বন্ধুত্বের বাঁধন যেন ধীরে ধীরে অন্য এক নতুন সম্পর্কের দিকে মোড় নিচ্ছে, এক গভীর আবেগ যা তাদের দুজনের জীবনে নতুন আলো ফেলতে প্রস্তুত। তবে তাদের এই নতুন সম্পর্ককে যে এক বিধ্বংসী ঝড় তারা করছে, তারা সেটা বুঝতেই পারছে না। তাদের দুজনের দিকে দূর থেকে তাকিয়ে ছিল ফারিয়া, তার চোখে মুখে রাগ আর বিষণ্ণতার ছাপ স্পষ্ট। সে নিজের হাত মুঠ করে দাঁতে দাঁত কিরমির করল। ফাহিমের এই পরিবর্তন ফারিয়ার মনে তীব্র বিদ্বেষের জন্ম দিচ্ছিল। ফারিয়ার সুন্দর মুখ ক্রমশ কঠিন হয়ে যাচ্ছিল, তার চোখের গভীরে জ্বলছিল প্রতিশোধের আগুন। কিছুতেই সে মেনে নিতে পারছিল না যে তার কাছ থেকে দূরে গিয়ে ফাহিম এত সহজে সুখী হোক। ফারিয়ার মনে প্রতিহিংসার ঝড় ক্রমশ বাড়ছিল, তাই জান্নাত আর ফাহিমের মাঝে এক গভীর দূরত্ব তৈরি করার জন্য সে এক জঘন্য পরিকল্পনা করতে শুরু করলো। ফারিয়ার মস্তিষ্ক কৌশলে পরিপূর্ণ ছিল। একদিন রাত্রিবেলা ফারিয়া ফোন হাতে নিল। তার হাত স্থির ছিল, তার মনে ছিল ঠান্ডা খুব পরিকল্পনা। গভীর শ্বাস নিয়ে সে ফাহিমের নাম্বারে ডায়াল করল। ফোন ধরতে সে কান্নার ভান করে বলল, ফাহিম। ওপাশ থেকে ভেসে এলো ফাহিমের উদ্বিগ্ন স্বর। ফাহিম গভীর উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফারিয়া? কাঁদছো কেন? বলো আমাকে, কি হয়েছে তোমার? ফারিয়া ভাঙা গলায় মিনতি করে বলল, ফাহিম, তুমি তুমি কি একবারের জন্য হাসতে পারবে? আমার মনে হচ্ছে আমি খুব বড় বিপদে পড়েছি। আমার আমার ভয় লাগছে। ফাহিমের মনে পুরনো দুর্বলতা জেগে উঠল। যত যাই হোক, প্রথম ভালোবাসা কি ভোলা যায় এত সহজে? কোথাও না কোথাও একটা মায়া তো রয়েছে। ফাহিম দ্রুত ব্যাকুলভাবে বলল, কোথায় তুমি? বলো আমাকে, আমি এক্ষুনি আসছি। ফারিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমি আমি আমার অ্যাপার্টমেন্টে। ঠিক আছে, আমি আসছি, তুমি দরজা খোলো। ফাহিম আশ্বস্ত করার চেষ্টা করল। ফোন কাটার কয়েক মুহূর্ত পর ফারিয়া আরেকটি নম্বরে ডায়াল করল, জান্নাতের নম্বর। ফারিয়া ঠোঁটের কোণে এক কুটিল হাসি খেলে গেল। জান্নাত। ফারিয়া শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে ডাকল। উপাস থেকে ভেসে এলো শান্ত স্বর। জান্নাত স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, হ্যাঁ, কে বলছেন? আমি কে বলছি এটা জেনে তোমার লাভ নেই, তবে কি বলছি এটা জেনে হয়তো তোমার লাভ হলেও হতে পারে। জান্নাত অবাক হয়ে বলল, কিসের লাভ? তার কে আপনি? জান্নাতের প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে ফারিয়া বলল, তুমি কি তোমার বর্তমান সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ফাহিমের আসল রূপ দেখেছো? ফারিয়া এমনভাবে বলল যেন কোনো গোপন কথা বলতে চাইছে সে। জান্নাত কিছুটা অবাক হয়ে জানতে চাইল, কি যাতা বলছেন? এসব কথার মানে কি? ফারিয়া রহস্যময়ভাবে বলল, বিশ্বাস করো, তুমি এখনো সেই মানুষটাকে চেনোই না। তার ভেতরে একটা পশু লুকিয়ে আছে যা কেবল সুযোগ পেলেই বেরিয়ে আসে। জান্নাত দ্বিধাগ্রস্ত স্বরে বলল, আমি বুঝতে পারছি না, আপনি কি বলছেন? যদি তুমি সেই ভয়ঙ্কর রূপ নিজের চোখে দেখতে চাও তাহলে একটা অ্যাড্রেস দিয়েছি, ওখানে এখনই চলে আসো। নিজের চোখের সামনে সব কিছু প্রমাণ দেখতে পাবে। জান্নাত কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, আর আমি আপনার কথা কেন বিশ্বাস করতে যাব? বিশ্বাস করে দেখো, আশা করি বড় কোনো লসের হাত থেকে বেঁচে যাবে। বলেই সে ফোন কেটে দিল।
তার রহস্যময় কথাগুলো জান্নাতের মনে সন্দেহের বীজ বপন করলো। জান্নাতের শান্ত মনে একটা চাপা অস্থিরতা শুরু হলো। ফারিয়ার পাতা ফাঁদে পা দিয়ে ফাহিম যখন তার অ্যাপার্টমেন্টের দরজায় পৌঁছালো, তখন দেখল দরজা সামান্য ফাঁক করে খোলা। ফাহিমের মনে একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। ভেতরে ঢুকে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ফাহিমের চোখ বিস্ফোরিত হলো। ফারিয়ার পরনের পোশাক এলোমেলোভাবে ছেঁড়া, তার লম্বা চুল মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে, আর সে ফ্লোরের উপর হাঁটু মুড়ে বসে অসহায়ের মতো কাঁদছে। ফারিয়ার সারা শরীর যেন ভয়ে কাঁপছে, তার মুখ ব্যথায় কুঁকড়ে গেছে। ফারিয়া, এ কি হয়েছে তোমার? কে করেছে এমন? ফাহিম আতঙ্কিত এবং সহানুভূতিপূর্ণ স্বরে জিজ্ঞাসা করল। ফারিয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে টলমল পায়ে এগিয়ে এসে ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল। ফারিয়ার বাহু ফাহিমের কোমর শক্ত করে আঁকড়ে ধরল। তার শরীর তখনও থরথর করে কাঁপছিল। ওরা আমার সর্বনাশ করতে চেয়েছিল। তুমি যদি না আসতে। ফারিয়া ভাঙা গলায় অভিযোগ করল। তার কান্না আরও বাড়ল। ফারিয়ার প্রতিটি শ্বাসকষ্টের প্রতিচ্ছবি, তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে ফাহিমের মনে এক মুহূর্তের জন্য কোনো সন্দেহের জন্ম নিল না। ফাহিমের হৃদয় ব্যথায় ভরে উঠল। ঠিক সেই ভয়ানক মুহূর্তেই দরজার বাইরে এক অস্পষ্ট ছায়া নড়তে দেখা গেল। জান্নাতের নিথর দেহ দরজার ফ্রেমে স্থির হয়ে দাঁড়িয়েছিল। ফারিয়ার পাঠানো ঠিকানা অনুযায়ী সে সেখানে এসে পৌঁছেছিল। জান্নাতকে দেখে ফারিয়া ফাহিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, প্লিজ ফাহিম, প্লিজ ফাহিম, এমন করো না। তুমি তো একসময় আমাকে ভালোবাসতে, তাহলে কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? ফারিয়ার মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়ল যেন ফাহিম। সে অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো ফারিয়া? আমি কি করেছি তোমার সাথে? ফারিয়া কান্না করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ তুমি করো না, প্লিজ। ভেতরের এ সমস্ত হৃদয় বিদারক দৃশ্য বিস্ফারিত চোখে দেখতে লাগলো জান্নাত। ফারিয়ার কথাগুলো ফাহিমকে হতবাক করে দিল। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে জান্নাত দ্রুত পায়ে ঘরে ঢুকে রাগে কাঁপতে কাঁপতে সপাটে ফাহিমের গালে এক চড় বসিয়ে দিল। জান্নাতের তীব্র চড় খেয়ে ফাহিম যেন পাথর হয়ে গেল। তার গাল বেয়ে নামা অশ্রুর ফোঁটাগুলো যেন তার হতবাক মনের প্রতিচ্ছবি। সেই মুহূর্তে তার কানে বাজছিল শুধু জান্নাতের ঘৃণা ভরা কণ্ঠস্বর, যা তার এতদিনের ভালোবাসার বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছিল। ফারিয়া মেঝের উপর লুটুপুটি খাচ্ছিল। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল, যেন তার উপর দিয়ে বয়ে গেছে কোনো ভয়াবহ ঝড়। দেখো জান্নাত, ফারিয়া ভাঙা গলায় বলল। তার কণ্ঠ ব্যথায় মোচড় খাচ্ছিল। ফাহিম একদম দেরি না করে সবকিছু ক্লিয়ার করে বলতে লাগলো, বিশ্বাস করো জান্নাত, আমার আর কোনো উপায় ছিল না। ওই আমাকে ডেকেছিল, বারবার ফোন করে দেখা করতে জোর করছিল। আমি প্রথমে রাজি হইনি, সত্যি বলছি, কিন্তু ওর গলার স্বর শুনে মনে হলো ও খুব বিপদে পড়েছে। আর যখন দেখা করতে এলাম। ফারিয়ার কান্না আরও বেড়ে গেল। তার শ্বাস আটকে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠ চেপে ধরেছে। বিশ্বাস করো, ও ও আমার ও আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। ফারিয়ার মিথ্যা অপবাদে ফাহিমের মুখ যেন মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। রক্তশূন্য ফ্যাকাশে এক মুখোশ। তার চোখ বিস্ফারিত, অবিশ্বাস আর যন্ত্রণায় ভরা। জান্নাত, তুই সত্যি ওর কথা বিশ্বাস করছিস? আমি তো এখানে এসেছিলাম কারণ ও বলেছিল ওর খুব বিপদ হয়েছে। আমি স্বপ্নেও ভাবিনি। ফাহিমের স্বর উত্তেজনায় কাঁপছিল। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শত্রুকে প্রতিহত করতে চাইছে। কিন্তু জান্নাতের চোখে তখন শুধুই জমাট বাঁধা অবিশ্বাস আর শীতল ঘৃণা। তার ঠোঁট শক্ত হয়ে একটা কঠিন রেখা তৈরি করলো, যেন কোনো বেদনার্ত চিৎকারকে আটকানোর চেষ্টা করছে। আর একটা মিথ্যে বলার চেষ্টা করবি না তুই ফাহিম। জান্নাত বরফের মতো ঠান্ডা গলায় বলল। তার প্রতিটি শব্দ যেন ধারালো ছুরির মতো ফাহিমের বুকে বিঁধছিল। আমি নিজের চোখে সব দেখেছি। তোর আসল রূপ আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। জান্নাত, তুই আমাকে ভুল বলছিস। ও মিথ্যা বলছে। আমি ওকে দর্শন করার চেষ্টা করিনি। ফাহিম আর্তনাদের মতো করে চিৎকার করে উঠল। তার হাত অসহায়ভাবে শূন্যে প্রসারিত হলো, যেন সে কোনো অদৃশ্য শক্তিকে আঁকড়ে ধরতে চাইছে। জান্নাত যেন এক ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল। তার চোখে স্পষ্ট বিতৃষ্ণা। তোর কোনো সাফাই আমি শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে দূর হ।
তার কণ্ঠ এতটাই দৃঢ় ছিল যে ফাহিমের মনে হলো যেন তার শেষ আশার ক্ষীণ আলোটুকু নিভে গেল। বিশ্বাস কর জান্নাত, আমার আর কেউ নেই, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও যা বলেছে সব মিথ্যে, একটাও সত্যি না। ফাহিমের গলা ভেঙে আসছিল, তার চোখে জল চিকচিক করছিল, যা তার অসহায়তাকে আরও প্রকট করে তুলছিল। সে জান্নাতের হাত ধরতে গেল, কিন্তু জান্নাত ঘৃণা ভরে তার হাত সরিয়ে দিল, যেন কোনো অপবিত্র জিনিস স্পর্শ করেছে। তুই আমাকে ঠকিয়েছিস ফাহিম। ফারিয়া তখনও কাঁদছে, তবে তার স্বরে এখন অভিযোগের সুরে বলল, প্রথমেই আমার সাথে ভালোবাসার নাটক করে আমার জীবনটাকে নষ্ট করেছো, আর এখন তুমি জান্নাতের জীবনটা নষ্ট করতে চাও ফাহিম? ফাহিম গর্জে উঠে বলল, চুপ করে ফারিয়া, তুমি মিথ্যা বলছো, তুমি এইসব ষড়যন্ত্র করে করছো। ষড়যন্ত্র? ফারিয়া ব্যঙ্গ করে হাসল, তার চোখে জল চিকচিক করছে। আমার কিসের ষড়যন্ত্র? আমি তো শুধু আমার সম্মান বাঁচাতে চেষ্টা করেছি তোমার হাত থেকে। জান্নাত ফারিয়ার দিকে সহানুভূতি ভরা চোখে তাকালো। তুমি ঠিক বলছো ফারিয়া, আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে। তারপর সে ফাহিমের দিকে ফিরল, তার চোখ আগুনের মতো জ্বলছে। তুই এত নিচে নামতে পারিস, আমি স্বপ্নেও ভাবিনি ফাহিম। তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। কিন্তু জান্নাত, একবার আমার কথা শোনো, আমি সত্যি কিছু করিনি, ও যা বলছে সব মিথ্যা। ফাহিম প্রায় চিৎকার করে উঠল, তার কণ্ঠের ডিসপারেশন স্পষ্ট। জান্নাত তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর কোনো নাটক নয় ফাহিম, আমি যথেষ্ট দেখেছি। তোর আসল চেহারা আমার কাছে পরিষ্কার। ফাহিম চোখে গভীর হতাশা এনে বলল, জান্নাত, তুই বিশ্বাস করতে পারছিস না আমাকে? আমাদের এতদিনের বন্ধুত্ব কি এতটাই মূল্যহীন ছিল তোর কাছে? ফারিয়া আবার মুখ খুলে বলল, বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? একসময় আমিও তোমার বন্ধু ছিলাম। ফাহিম রাগে কাঁপতে কাঁপতে বলল। তুমি থামবে ফারিয়া? ফারিয়া চ্যালেঞ্জের সুরে বলল, কেন থামবো? সত্যি কথা বললে বুঝি দোষ? জান্নাত হাত তুলে ফাহিমকে থামালো। আর কোনো কথা নয় ফাহিম, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। জান্নাত প্লিজ, আমার দিকে একবার তাকা। তুই কি সত্যি বিশ্বাস করিস আমি এমন একটা কাজ করতে পারি? ফাহিমের চোখে মিনতি। জান্নাত ফাহিমের চোখের দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো বিশ্বাসের চিহ্ন ছিল না। তার দৃষ্টি কঠিন, শীতল। হ্যাঁ ফাহিম, আজ আমি নিজের চোখে দেখার পর বিশ্বাস করি তুই সব কিছু করতে পারিস। ফাহিম যেন ভেঙে পড়ল, তার সমস্ত প্রতিরোধ, সমস্ত যুক্তি যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। জান্নাতের অবিশ্বাস তার হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছিল। তাহলে তাহলে আমার আর কিছু বলার নেই। ফাহিমের কণ্ঠ হতাশায় ডুবে গেল। তোমার আর কিচ্ছু বলার নেই। জান্নাত ঘৃণা ভরে বলল, তুই আমার জীবন থেকে দূর হ, আর কখনো আমার সামনে আসবি না। ফারিয়া মেঝের উপর শুয়ে বিজয়ীর হাসি হাসল, যা জান্নাতের অগোচরে রইল। তার পরিকল্পনা সফল হয়েছে। ফাহিম আর জান্নাতের মাঝে তৈরি হয়েছে এক গভীর খাদ। ফাহিম অসহায়ভাবে জান্নাতের দিকে তাকিয়ে রইল, তার চোখে জমা অশ্রু বাদ মানছিল না। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে তখন শুধুই শূন্যতা আর একরাশ না বলা কথা। জান্নাত দরজার দিকে তাকিয়ে রইল, তার চোখে তখনও রাগ আর অভিমানের ঝড় বইছে। ফারিয়া তখনও কাঁদছে, তবে তার ঠোঁটের কোণে খেলে যাচ্ছে এক চিলতে বিজয়ের হাসি। সেদিনের ঘটনার পর ফাহিম আর জান্নাতের জীবনে এক বিষণ্ণ সুর বাজতে শুরু করলো। তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকলো। এক অদৃশ্য দেওয়াল যেন তাদের আলাদা করে দিচ্ছিল, অথচ তাদের দুজনের মনেই গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। এক তীব্র মানসিক কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাদের অন্তরের অন্তঃস্থলে বয়ে যাচ্ছিল এক চাপা ঝড়। ফাহিম প্রায় প্রতি রাতেই জান্নাতকে ফোন করত। গভীর রাতে যখন শহরের কোলাহল থেমে যেত, ফাহিমের ব্যাকুল কণ্ঠ জান্নাতের নীরব ঘরে প্রতিধ্বনিত হতো। প্রথম কয়েকবার জান্নাত ফোন ধরেনি, তারপর একদিন ধরল, কিন্তু কোনো কথা বলল না। শুধু ওপাশে তার নিঃশ্বাসের শব্দ শুনতে পেত ফাহিম। সেই নীরবতা ফাহিমের মনে আরও গভীর হতাশা জাগাত। মনে হতো যেন তাদের মধ্যে আর কোনো সেতু নেই, সব ভেঙে গেছে। একদিন ফাহিম মেসেজ করলো, জান্নাত প্লিজ একটাবার আমার কথা শোন, আমি তোকে সব বুঝিয়ে বলবো। কিছুক্ষণ পর জান্নাতের উত্তর এলো, কি বোঝানোর আছে আর? হ্যাঁ, যা দেখার ছিল তো সেই দিনই দেখেছি। ফাহিম হাল ছাড়ল না, সে আবারও লিখল, তুমি কি সত্যি বিশ্বাস করো আমি তেমন কিছু করতে পারি? আমাদের এতদিনের সম্পর্কে কি তোমার কাছে এতই তুচ্ছ? জান্নাতের উত্তর এলো দীর্ঘ সময় পর, সম্পর্কের মর্যাদা তো তুমিই দিতে জানো না।
এই ধরনের নীরব কথোপকথন চলতে থাকতো তাদের মধ্যে। সরাসরি দেখা করার সাহস যেন দুজনেরই ছিল না। একদিকে অভিমান, অন্যদিকে চাপা ভালোবাসা। এই দুয়ের দ্বন্দ্বে তারা জর্জরিত ছিল। অবশেষে একদিন ফাহিম স্থির করলো, যা হয় হোক, জান্নাতের সাথে তার সামনাসামনি কথা বলতে হবে। সে জান্নাতের বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো। দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু জান্নাতের দেখা মিলল না। হতাশ হয়ে যখন সে ফিরতে যাচ্ছিল, তখন দেখলো জান্নাত দূর থেকে তাকে দেখছে। তাদের চোখাচোখি হলো। জান্নাতের চোখে এক মুহূর্তের জন্য দুর্বলতা করলো, কিন্তু পরক্ষণে তা কঠিন রূপে ফিরে এলো। ফাহিম এগিয়ে যেতে চেয়েও থেমে গেল। তার মনে হলো জান্নাত হয়তো এখনও তার সাথে কথা বলার জন্য প্রস্তুত নয়। তবু সে সাহস করে ডাকলো। জান্নাত। জান্নাত দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। ফাহিম আরও কাছে গিয়ে মিনতি ভরা স্বরে বলল, প্লিজ আমার সাথে একটু কথা বলো। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমিও শান্তিতে নেই। একবার শুধু আমার দিকটা শোনো। জান্নাত কিছুক্ষণ ফাহিমের দিকে তাকিয়ে রইল। তার চোখে জলের আভাস দেখা গেল, কিন্তু সে নিজেকে সংযত করল। কঠিন স্বরে বলল, আমার মনে হয় না আমাদের আর কিছু বলার আছে। আছে জান্নাত, অনেক কথা আছে যা বলা হয়নি। অনেক ভুল বোঝাবুঝি আছে যা দূর করা দরকার। তুমি কি সত্যি চাও আমাদের সব শেষ হয়ে যাক? ফাহিমের কণ্ঠে ব্যথায় ভেঙে পড়ল। জান্নাত অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। কিন্তু কেন বিশ্বাস করছো না তুমি আমাকে? আমি তোমাকে কখনো ঠকাতে পারি না জান্নাত, তুমি তো জানো সেটা। ফাহিম ব্যাকুল হয়ে জান্নাতের হাত ধরতে গেল, কিন্তু জান্নাত সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। তুমি আমাকে ঠকিয়েছো ফাহিম। নিজের চোখে আমি যা দেখেছি তা অস্বীকার করার কোনো উপায় নেই। জান্নাতের কণ্ঠ দৃঢ়, কিন্তু তার চোখ বিট্রে করছিল ভেতরের কষ্টকে। ফাহিম হতাশ হয়ে বলল, তাহলে আমার আর কিছু বলার নেই। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, তোমার আর কিছু বলার নেই? ফাহিম যখন চলে যাচ্ছিল তখন জান্নাত অস্ফুট স্বরে বলল, আমিও শান্তিতে নেই ভাবিও। ফাহিম শুনতে পেল না সেই চাপা কষ্টের কথা। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়ল। ফোন বা মেসেজের মাধ্যমেও তেমন কোনো যোগাযোগ হতো না, কিন্তু অদ্ভুতভাবে তাদের দুজনের মনে এক অপরের জন্য এক চাপার টান অনুভব হতো। হয়তো পুরনো দিনের ভালোবাসা, হয়তো একসঙ্গে কাটানো মুহূর্তগুলো কোনো এক অদৃশ্য সূত্রে তারা বাঁধা ছিল। জান্নাত রাতে একা ঘরে বসে অতীতের স্মৃতি হাতড়াতো। ফাহিমের হাসি মাখা মুখ, তাদের খুনসুটি, একসঙ্গে দেখা স্বপ্ন, সব কিছু তার মনে ভিড় করত। সে নিজেকে বোঝাতো ফাহিম বিশ্বাসঘাতক, তার কোনো স্মৃতি আঁকড়ে রাখা উচিত না, কিন্তু মন কিছুতেই মানতে চাইতো না। বুকের গভীরে ছিনছিনে ব্যথা অনুভব করতো সে। অন্যদিকে ফাহিম বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করত, কাজে মন দেওয়ার চেষ্টা করত, কিন্তু কোথাও শান্তি পেত না। জান্নাতের মুখ তার চোখের সামনে ভেসে উঠত। তার মনে হতো কোথাও যেন একটা ভুল হয়ে গেছে, যা তারা দুজনেই বুঝতে পারছে, কিন্তু কেউই তা স্বীকার করতে পারছে না। তাদের মধ্যকার এই দূরত্ব আর নীরবতা যেন এক বোবা কান্নার মতো ছিল। তারা একে অপরের থেকে দূরে সরে থেকেও যেন কোথাও আটকে ছিল। তাদের চাপা ভালোবাসা আর ভুল বোঝাবুঝির বেড়াজালে বন্দি। সময়ের স্রোত বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সম্পর্কের জট যেন আরও কঠিন হয়ে উঠছিল। তারা দুজনেই মানসিক কষ্টে ভুগছিল, কিন্তু সেই কষ্টের কথা একে অপরের কাছে প্রকাশ করার সাহস বা সুযোগ কোনোটাই ছিল না তাদের। সর্বদা হাসি খুশি আর প্রাণবন্ত জান্নাত ধীরে ধীরে এক বিষণ্ণতার চাদরে ঢেকে যেতে শুরু করলো। তার মুখের সেই উজ্জ্বল হাসি যেন কোথাও হারিয়ে গেল। চোখের তারায় দেখা দিত এক বিষণ্ণ আলো। দিনের পর দিন সে চুপচাপ হয়ে থাকত, আপন মনে কি যেন ভাবত। বন্ধুদের সাথে আগের মতো আর প্রাণ খুলে মিশত না, এমনকি তার পছন্দের কাজগুলোতেও আগ্রহ হারিয়ে ফেলেছিল। জান্নাতের এই পরিবর্তন তার বাবা মাকে গভীরভাবে চিন্তিত করে তুলল। তাদের আদরের মেয়েটা যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, যা তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা বুঝতে পারছিলেন ভেতরে কোনো গভীর কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু কী সেই কষ্ট তা কিছুতেই জানতে পারছিলেন না। একদিন জান্নাতের বাবা তার ঘরে এসে বসলেন। মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে তার বুকটা মুচড়ে উঠল। স্নেহপূর্ণ স্বরে তিনি বললেন, মা, কি হয়েছে তোর? আজকাল তোকে একদম অন্যরকম লাগে। কোনো কথা নেই, হাসি নেই, শরীর খারাপ রাখছে? জান্নাত বিষণ্ণ হেসে বলল, না বাবা, শরীর তো ঠিক আছে। তাহলে মন খারাপ কেন? কিছু হয়েছে কি? জান্নাত চুপ করে রইল, বাবার চোখের দিকে তাকাতে পারল না। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ মা, আমি জানি তোর মনে কষ্ট আছে। হয়তো এমন কিছু হয়েছে যেটা তুই আমাদের সাথে শেয়ার করতে পারছিস না,
কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই না? আমাদের এগিয়ে যেতে হয়। জান্নাত নীরব রইল। বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জান্নাত আগ্রহ নিয়ে বাবার দিকে তাকালো। আমাদের পারিবারিক ব্যবসার একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোকে দিতে চাই। লন্ডনে আমাদের একটা নতুন ব্যবসায়িক চুক্তি হওয়ার কথা আছে। আমি চাই তুই সেখানে গিয়ে সবটা সামলাস। জান্নাত প্রথমে রাজি হতে চাইল না। লন্ডন যাওয়ার কথা শুনে তার মন আরও খারাপ হয়ে গেল। সব কিছু ছেড়ে দূরে চলে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। সে দুর্বল স্বরে বলল, বাবা, আমার এখনও কোথাও যেতে ইচ্ছে করছে না। তার মাও এসে জান্নাতের পাশে বসলেন। নরম হাতে মেয়ের মাথায় বুলিয়ে বললেন, মা, তোর ভালোর জন্যই তোর বাবা এটা বলছেন। দেখ, নতুন একটা পরিবেশে গেলে হয়তো তোর মনটা একটু বদলাবে। নতুন কাজ, নতুন মানুষ, হয়তো পুরনো কষ্টগুলো কিছুটা হলেও ভুলে যেতে পারবি। বাবা আরও বললেন, এটা শুধু একটা কাজ নয় মা, এটা একটা সুযোগ। তুই আমাদের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অংশ সামলাবি। আমার বিশ্বাস তুই সবকিছু খুব ভালোভাবে করতে পারবি। বাবা মায়ের এত অনুরোধ ফেলতে পারল না জান্নাত। তাদের মলিন মুখের দিকে তাকিয়ে তার মনে হলো হয়তো সত্যিই তার একটু পরিবর্তন দরকার। হয়তো দূরে গেলে সে কিছুটা শান্তি পাবে। অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো লন্ডন যেতে। লন্ডন যাওয়ার আগে জান্নাতের মনে একটা দ্বিধা কাজ করলো। তার মনে হলো একবারের জন্য হলেও ফাহিমের সাথে দেখা করা উচিত। তাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি আছে, যা কিছু না বলা কথা, হয়তো শেষবারের মতো হলেও সেগুলো বলা দরকার। তাদের সম্পর্কের একটা শেষ পরিণতি হওয়া দরকার। অনেক সাহস সঞ্চয় করে জান্নাত ফাহিমকে ফোন করলো। দীর্ঘক্ষণ রিং হওয়ার পর ফাহিম ফোন ধরলো। ফাহিম, জান্নাতের কণ্ঠ কিছুটা নার্ভাস শোনালো। ওপাশ থেকে ভেসে এলো ফাহিমের বিস্মিত কণ্ঠ। জান্নাত, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কোথায়? কাল বিকেলে আমাদের পুরনো কফি শপটায়। জান্নাত প্রস্তাব দিল। সে কফি শপ যেখানে তাদের কত স্মৃতি জড়িয়ে আছে। ফাহিম রাজি হলো। তাদের দুজনের মনে এক চাপা উত্তেজনা কাজ করতে লাগলো। হয়তো এই দেখায় তাদের সম্পর্কে নতুন কোনো মোড় ঘোরাবে, অথবা হয়তো এটাই হবে তাদের শেষ সাক্ষাৎ। কেউই নিশ্চিত ছিল না, কিন্তু দুজনের মনে একটা ক্ষীণ আশা জেগে রইল। আমি লন্ডন যাচ্ছি। তখন ফাহিমের মনে হলো যেন তার হৃদস্পন্দন থেমে গেল। এতক্ষণ ধরে যে ক্ষীণ আশা সে বুকের গভীরে লালন করছিল, মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাদের পুরনো কফি শপে জান্নাতের আগমনকে সে হয়তো ভুলের অবসান ভেবেছিল, কিন্তু আদতে তা ছিল সম্পর্কের অন্তিম মুহূর্তের নীরব বার্তা। জান্নাতের বিষণ্ণ মুখ দেখে ফাহিমের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তবুও সে নিজেকে প্রবোধ দিচ্ছিল হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন শুনল সে লন্ডন চলে যাচ্ছে, আর নিজেকে ধরে রাখতে পারলই না। বলল, কদিনের জন্য? স্থায়ীভাবে। এই একটা শব্দ যেন তার হৃদয়ে এক গভীর না শুকানো ক্ষত তৈরি করলো। স্থায়ীভাবে? মানে তুমি আর ফিরবে না? ফাহিমের স্বর আর্তনাদের মতো শোনালো। তার বিস্ফারিত চোখে অবিশ্বাস আর এক গভীর হারানোর ভয় খেলা করতে লাগলো। জান্নাতের প্রতিটি বাক্য যেন তার হৃৎপিণ্ডে এক একটা ঠান্ডা ছুরির আঘাত আনছিল। জান্নাত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, জানি না, তবে আপাতত আমার ফেরার কোনো পরিকল্পনা নেই। তার এই নির্লিপ্ততা ফাহিমের কষ্টকে আরও শত গুণ বাড়িয়ে দিল। মনে হচ্ছিল তাদের এতদিনের ভালোবাসার কোনো মূল্যই যেন তার কাছে অবশিষ্ট নেই। ফাহিম দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হাত সামান্য কাঁপছিল, চোখে অসহায়তার মেঘ। জান্নাত, দয়া করে একটু থামো। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি কি একবার ভেবে দেখেছো আমার কি হবে? তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো? আমার তো আর কেউ নেই জান্নাত। তার কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে আসছিল। জান্নাত শান্তভাবে উত্তর দিল, তুমি বাঁচবে ফাহিম, সবাই বাঁচে। সময়ের স্রোতে সব কষ্ট ভেসে যায়। আর সত্যি বলতে আমার মনে হয় আমাদের দুজনের জন্য এটাই হয়তো ভালো হবে। আমাদের পথ হয়তো সত্যি আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ তোমার মতো একজন বিশ্বাসঘাতকের সঙ্গে আমি থাকতে পারবো না। এটাই আমাদের জন্য সবচাইতে ভালো হবে। ফাহিমের ভালো স্বর হবে? এবার তীক্ষ্ণ হয়ে উঠল। তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের কষ্টগুলো যেন প্রবল ঝড়ের মতো বেরিয়ে আসতে চাইছিল। তুমি কি সত্যি এটা বিশ্বাস করো? আমাদের এতদিনের ভালোবাসা, এতগুলো সোনালি স্মৃতি, একসঙ্গে বোনা কত রঙিন স্বপ্ন, সব তুমি এভাবে শেষ করে দিতে পারো? শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য, একটা মিথ্যা অপবাদের জন্য তুমি সব কিছু ত্যাগ করছো?
জান্নাতের কণ্ঠ কঠিন শোনালো। ভুল? তুমি কি সত্যি মনে করো ওটা শুধু একটা ভুল ছিল? আমি নিজের চোখে দেখেছি তুমি কিভাবে একটা মেয়ের ইজ্জত হরণ করতে চেয়েছিলে। তারপরও তুমি চাও আমি বিশ্বাস করি? আর কত মিথ্যে বলবে তুমি ফাহিম? কতবার তুমি আমার বিশ্বাস ভাঙবে? ফাহিম দুহাত বাড়িয়ে আকুলভাবে বলল, প্লিজ জান্নাত, আমার কথা একবার মন দিয়ে শোনো। বিশ্বাস করো, আমি সেদিন তেমন কিছুই করিনি। ফারিয়ার বলা প্রতিটি কথা মিথ্যা। আমি তোমাকে কখনো ঠকাতে চাইনি জান্নাত। তুমি আমার প্রথম ভালোবাসা, আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। জান্নাতের ঠোঁটের কোণে এক করুণ ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। ভালোবাসা? হাহ, তুমি কি সত্যি ভালোবাসার গভীরতা বোঝো? ভালোবাসা তো বিশ্বাস আর সম্মানের উপর ভিত্তি করে তৈরি হয়। আর তুমি তুমি তো সেই বিশ্বাসের ভিতটাই ভেঙে দিয়েছো। তার প্রতিটি শব্দ যেন ফাহিমের বুকে এক একটি ধারালো কাঁটার মতো বিঁধছিল। ফাহিম আরও কয়েক পা এগিয়ে এসে মিনতি ভরা স্বরে বলল, দয়া করো, যেও না। আমার আর কেউ নেই। তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন হয়ে যাবে। আমার চারপাশে অন্ধকারে ঢেকে যাবে। আমি তোমাকে ভালোবাসি জান্নাত, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। দ্বিতীয়বার ভালোবাসা হারানোর তীব্র আর্তনাদ ফাহিমের কণ্ঠে স্পষ্ট হয়ে উঠল। তার চোখে অশ্রুর বাঁধ ভেঙে যাচ্ছিল। কিন্তু ফাহিমের এত আবেগপূর্ণ মিনতি জান্নাতের কঠিন হৃদয় স্পর্শ করতে ব্যর্থ হলো। বরং তার মুখ আরও কঠিন, আরও দৃঢ় হলো। ভালোবাসা? যদি সত্যি ভালোবাসতে তাহলে সেই দিন তুমি অন্য কারো সম্মান নষ্ট করার চেষ্টা করতে পারতে না। তুমি শুধু আমার বিশ্বাস ভাঙনি ফাহিম, তুমি আমার আত্মাকেও ক্ষত বিক্ষত করেছো। তোমার মুখ আর আমি দেখতে চাই না। তার চোখ ঘৃণায় পূর্ণ হয়ে উঠল। জান্নাত রাগে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার শরীর থরথর করে কাঁপছিল। তুমি আমার জীবন থেকে দূর হও ফাহিম, আর কখনো আমার সামনে এসো না। কথাগুলো যেন তার ভেতরকার দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভের বিস্ফোরিত রূপ। ফাহিম তখনও সেখানেই দাঁড়িয়েছিল হতভম্বের মতন। তার ভালোবাসার এত ব্যাকুল মিনতি জান্নাতের মনে এতটুকু সহানুভূতি জাগাতে পারল না, বরং তাকে আরও দূরে ঠেলে দিল। দ্বিতীয়বার ভালোবাসা হারানোর গভীর যন্ত্রণা ফাহিমের হৃদয়কে চূর্ণ করে দিচ্ছিল। মনে হচ্ছিল তার বুকের ভেতরটা কেউ নির্মমভাবে ছিঁড়ে ফেলেছে। কফি শপের অন্যান্য লোকজন তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু ফাহিমের কানে যেন বাইরের কোনো শব্দই পৌঁছাচ্ছিল না। তার চোখের সামনে শুধু জান্নাতের ঘৃণা ভরা মুখ আর তার দ্রুত প্রস্থান করার দৃশ্য ভাসছিল। তার মনে হচ্ছিল তার জীবনের সমস্ত আলো যেন এক মুহূর্তে নিভে গেল। চারপাশ অন্ধকার আর শূন্যতায় ভরে গেল। জান্নাত দ্রুত কফি শপ থেকে বেরিয়ে গেল, যেন এক মুহূর্ত সেখানে দাঁড়ালে তার এতদিনের সংকল্প দুর্বল হয়ে পড়বে। তার চোখে জলের ধারা বইছিল, কিন্তু সে দ্রুত পায়ে হেঁটে দূরে চলে গেল, তার ভেতরের ঝড়কে বাইরে প্রকাশ হতে না দিয়ে। তার মনে তখন এক তীব্র দৈরথ, একদিকে ফাহিমের জন্য চাপা অব্যক্ত কষ্ট, অন্যদিকে তার বিশ্বাসঘাতকতার তিক্ত স্মৃতি। সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে ফাহিমের থেকে দূরে যাওয়াই তার জন্য সঠিক সিদ্ধান্ত, কিন্তু তার হৃদয় কিছুতেই এই বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিল না। কফি শপে ফাহিম ধীরে ধীরে টেবিলে বসে পড়ল, মাথা নিচু করে। তার চোখের জল গাল বেয়ে পড়ছিল, কিন্তু সে তা মোছারও খেয়াল করছিল না। তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সে চিরতরে হারিয়ে ফেলেছে। যে ভালোবাসার স্বপ্নে সে এতদিন বেঁচেছিল তা আজ নির্মমভাবে ভেঙে চুরমার হয়ে গেছে। তার চারপাশটা খাঁ খাঁ করছিল, যেন তার অস্তিত্বের অর্ধেকটা কেউ কেড়ে নিয়েছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, কেন জান্নাত তাকে এতটুকু বিশ্বাস করলো না? কেন তাদের ভালোবাসার পরিণতি এত নির্মম হলো? জান্নাতের বিদায় ফাহিমের হৃদয়টাকে খাঁ খাঁ মরুভূমির মতো করে দিয়ে গেল। ক্যাম্পাসের চেনা মুখগুলো যেন তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। বন্ধুদের আড্ডায় আর আগের মতো উৎসাহ পেত না সে। দিনের বেশিরভাগ সময় একা একা কাটাতো। পুরনো স্মৃতিগুলো হাতড়ে বেড়াতো। তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো এখন তার কাছে সবচেয়ে দামি সম্পদ। একদিন বিষণ্ণ মনে ক্যাম্পাসের এক গাছের নিচে বসে থাকতে থাকতে তার ফোন বেজে উঠল। বাবার অপ্রত্যাশিত ফোন কল তার চিন্তার জাল ছিঁড়ে দিল। ওপাশ থেকে বাবার কর্তৃত্বপূর্ণ অথচ চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো। ফাহিম, একটা জরুরি বিষয় তোমার সাথে কথা বলা দরকার। তুমি কি এখনই আমার অফিসে আসতে পারবে? বাবার কণ্ঠস্বরে জরুরি শব্দটা ফাহিমের কৌতূহল আরও বাড়িয়ে দিল। সাধারণত কাজের সময় বাবা সরাসরি তাকে ফোন করেন না। হে বাবা, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে ফাহিম বাবার অফিসে এসে পৌঁছালো। রিসেপশনে বাবার ব্যক্তিগত সহকারীর সাথে সামান্য কুশল বিনিময়ের পর সে সরাসরি বাবার কেবিনে প্রবেশ করল।
দেখল বাবা গভীর মনোযোগের সাথে কিছু নথিপত্র দেখছেন। বসো। ফাহিমের উপস্থিতি টের পেয়ে বাবা মাথা না তুলেই বললেন। ফাহিম চেয়ার টেনে বসল। কেবিনে পিন পতন নীরবতা বিরাজ করছিল, যা ফাহিমের অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর বাবা কাগজপত্রগুলো একপাশে সরিয়ে রেখে ফাহিমের দিকে তাকালেন। তার চোখে একটা চাপা উদ্বেগের ছায়া দেখতে পেল ফাহিম। কেমন আছিস বাবা? বাবার গলায় অপ্রত্যাশিত কোমলতা। আমি ঠিক আছি বাবা। ফাহিম উত্তর দিল, যদিও তার ভেতরের কষ্টটা স্পষ্ট। আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? আপনার শরটা কেমন যেন লাগছে। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, কিছুটা সমস্যা তো হয়েছে, তবে সেটা ব্যবসার সাথে জড়িত। এরপর বাবা লন্ডনের একটা নতুন ব্যবসায়িক প্রস্তাবের বিস্তারিত জানালেন। এটা একটা বিশাল সুযোগ, যা তাদের কোম্পানির ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে পারে। কিন্তু এই প্রজেক্টের জন্য এমন একজন লোকের প্রয়োজন যে দ্রুত চিন্তা করতে পারে, ঝুঁকি নিতে পারবে এবং নেতৃত্ব দিতে পারবে। বাবা সরাসরি ফাহিমের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় এই দায়িত্বটা তোমার নেওয়া উচিত। তুমি পড়াশোনা শেষ করেছো, ব্যবসার প্রাথমিক ধারণা তোমার আছে, আর আমি বিশ্বাস করি তোমার সেই সাহস এবং বুদ্ধি আছে যা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। লন্ডনের নামটা শুনে ফাহিমের মুগের ভেতরটা ধক করে উঠল। জান্নাত তো সেখানেই থাকে। তাদের অপ্রত্যাশিত বিচ্ছেদের পর মনের গভীরে যে ক্ষীণ আশা লুকিয়েছিল, লন্ডনের প্রস্তাব যেন সেই নিভু নিভু আগুনে আবার হাওয়া দিল। ব্যবসায়িক সুযোগের বাইরে এই যাত্রা তার ব্যক্তিগত জীবনেও নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। ফাহিম ইতস্তত করে বলল, কিন্তু বাবা, আমার তো এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই। আপনি কি সত্যি মনে করেন আমি পারবো? বাবা শান্ত স্বরে বললেন, অভিজ্ঞতা একদিনেই হয় না ফাহিম, প্রথম পদক্ষেপটা নিতে হয়। আর আমি তো আছি তোমার পাশে, কোনো সমস্যা হলে আমি তোমাকে সাহায্য করব। এটা শুধু একটা ব্যবসায়িক দায়িত্ব নয়, এটা তোমার নিজের সক্ষমতা প্রমাণেরও একটা সুযোগ। তুমি যদি এখন থেকে এই দায়িত্ব নিতে না শেখো তাহলে কবে শিখবে? কিন্তু বাবা, লন্ডন তো অনেক দূরে, আর আমার এখানে। তার কথা শেষ না হতেই বাবা থামিয়ে দিলেন। তোমার এখানে কি আছে ফাহিম? বাবার স্বরে কিছুটা কঠোরতা মিশেছিল। কয়েকজন বন্ধু যাদের সাথে তুমি এমনিতেও দেখা করতে পারো। আর আর কি? ফাহিম চুপ করে রইল। বাবার প্রশ্নটা যেন তার ভেতরের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জান্নাতের চলে যাওয়ার পর সত্যিই তো তার আর কিছুই তেমন অবশিষ্ট নেই। বাবা আবার নরম স্বরে বললেন, দেখো ফাহিম, জীবন থেমে থাকে না। দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকলে শুধু সময় নষ্ট হয়। এই সুযোগটা তোমার জন্য নতুন একটা শুরু হতে পারে। নতুন পরিবেশে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ পাবে তুমি। ফাহিম আবারও তার দুর্বলতা প্রকাশ করে বলল। কিন্তু বাবা, ব্যবসার এই দিকটা তো আমি তেমন বুঝি না। বাবা দৃঢ়ভাবে বললেন, আমি তোমাকে শিখিয়ে দেব। প্রথম কিছুদিন আমি তোমার সাথে থাকব, তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। তারপরে তুমি একাই সামলাতে পারবে। আমার বিশ্বাস আছে তোমার উপর। ফাহিম কিছুক্ষণ চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। বাবার চোখে তার প্রতি গভীর বিশ্বাস দেখতে পেল সে। এই প্রথমবার বাবা তাকে এত বড় কোনো দায়িত্ব দেওয়ার কথা বলছেন। এটা শুধু একটা কাজের প্রস্তাব নয়, বাবার তার উপর ভরসা রাখার একটা বহিঃপ্রকাশও বটে। আর সত্যি বলতে, জান্নাতের সাথে দেখা হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনাও তার মনকে দুর্বল করে তুলছিল। বাবা আবার বললেন, লন্ডনে আমাদের ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি যদি এই দায়িত্বটা নাও তাহলে তুমি শুধু আমাদের কোম্পানিকেই সাহায্য করবে না, নিজের ভবিষ্যৎকেও একটা নতুন দিশা দেবে। ফাহিম গভীরভাবে শ্বাস নিল। বাবার কথাগুলো তার মনে একটা আলোড়ন সৃষ্টি করলো। সত্যিই তো, দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকার কোনো মানেই হয় না। একটা নতুন সুযোগ যখন সামনে এসেছে, তখন সেটাকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আর কে বলতে পারে, হয়তো লন্ডনেই তার ভাগ্যের চাকা ঘুরতে পারে। অবশেষে ফাহিম বলল, ঠিক আছে বাবা। তার কণ্ঠে দৃঢ়তা ফিরে এসেছে। আমি লন্ডনে যেতে রাজি। আমি এই দায়িত্ব নেব এবং আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। আমি জানতাম তুমি পারবে। বাবার মুখে এক টুকরো হাসি রেখা দেখা দিল। আমার বিশ্বাস ছিল তোমার উপর। কালই আমি তোমার টিকিট আর ভিসার ব্যবস্থা করছি। তুমি কিছুদিনের জন্য প্রস্তুতি নাও। এই কথোপকথনের মধ্য দিয়ে ফাহিমের মনে এক নতুন সংকল্প জন্ম নিল। জান্নাতের চলে যাওয়ার কষ্ট কিছুটা হলেও কমল। বাবার বিশ্বাস এবং নতুন একটা চ্যালেঞ্জ মোকাবিলার হাতছানি তাকে এক নতুন পথে চালিত করার জন্য প্রস্তুত। একই সাথে লন্ডনের মাটিতে আবার জান্নাতের সাথে দেখা হওয়ার ক্ষীণ আশা তার মনে গোপনে উকি দিতে লাগলো।
এতদিন ধরে ফাহিম যে সাধারণভাবে জীবনযাপন করেছে তার আড়ালের আসল পরিচয় এক ধনী এবং প্রভাবশালী পরিবারের উত্তরসূরি এই সিদ্ধান্তের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠল। এবার হয়তো তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। লন্ডনের আকাশটা ফাহিমের কাছে কেমন যেন অচেনা লাগছিল। বিশাল এ শহরের আনাচে কানাচে যেন এক ভিন্ন জগৎ লুকিয়ে আছে। প্লেন থেকে নেমে হিথ্রো বিমানবন্দরের বাইরে পা রাখার পর এক ধরনের চাপা উত্তেজনা অনুভব করল ফাহিম। একদিকে নতুন কাজের দায়িত্ব, অন্যদিকে বহু আকাঙ্ক্ষিত একজনের দেখা পাওয়ার ক্ষীণ আশা। প্রথম কয়েকটা দিন ফাহিম অফিসের কাজে পুরোপুরি মনোযোগ দেওয়ার চেষ্টা করল। তার বাবা আগেই লন্ডনের অফিসের কর্মকর্তাদের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারা ফাহিমকে সাদরে গ্রহণ করে এবং ব্যবসার খুঁটিনাটি বিষয়ে তাকে সাহায্য করতে শুরু করে। ফাহিমও আগ্রহ নিয়ে সব কিছু শিখতে থাকে। নতুন পরিবেশ, নতুন কাজের ধরন সব কিছু তার মনকে কিছুটা হলেও ব্যস্ত রাখল। তবে মনের এক কোণে জান্নাতের স্মৃতি তখনও অমলিন। সুযোগ পেলে সে পুরনো মেসেজগুলো বের করে পড়ত, তাদের একসাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবত। লন্ডনে আসার পর তার প্রথম চেষ্টা ছিল কোনোভাবে জান্নাতের খোঁজ পাওয়া। বন্ধুদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব রকম চেষ্টা সে করেছিল, কিন্তু কোনো সুস্পষ্ট খবর সে জানতে পারেনি। জান্নাতের প্রোফাইলগুলো হয়তো ডিঅ্যাক্টিভেট করা ছিল, অথবা তার কোনো নতুন ঠিকানা বা ফোন নম্বর তার পরিচিত কারো কাছে ছিল না। ধীরে ধীরে ফাহিমের সেই প্রথম দিকের উত্তেজনাটা হতাশায় রূপ নিতে শুরু করলো। মনে হতে লাগলো এত কাছে এসেও যেন সে বহু দূরে। ব্যক্তিগত অনুসন্ধানে ব্যর্থ হয়ে ফাহিম পুরোপুরিভাবে অফিসের কাজে ডুবে গেল। খান গ্রুপের সাথে তাদের কোম্পানির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল। এই মিটিংটা তাদের ব্যবসায়িক ভবিষ্যতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল। চেয়ারম্যান খানের সাথে সরাসরি আলোচনায় বসবেন ফাহিম, এমনটাই ঠিক ছিল। মিটিংয়ের দিন ফাহিম সকাল থেকে প্রস্তুত হতে শুরু করলো। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আরেকবার ভালো করে দেখে নিল। মিটিংয়ে এজেন্ডা এবং সম্ভাব্য প্রশ্নগুলো মনে মনে গুছিয়ে নিল। নির্ধারিত সময়ে ফাহিম খান গ্রুপের অফিসের বিশাল এবং আধুনিক স্থাপত্যের সামনে এসে দাঁড়ালো। অফিসের ভেতরে প্রবেশ করার পর এর আভিজাত্য তাকে মুগ্ধ করলো। মার্বেলের মেঝে, ঝকঝকে কাঁচের দেওয়াল এবং আধুনিক শিল্পকর্ম সব মিলিয়ে এক দারুণ কর্পোরেট আবহাওয়া। রিসেপশনে নিজের পরিচয় দেওয়ার পর একজন কর্মচারী তাকে মিটিং রুমে নিয়ে গেল। মিটিং রুমটা বিশাল এবং সুসজ্জিত ছিল। লম্বা কনফারেন্স টেবিলের চারপাশে আরামদায়ক চামড়ার চেয়ার পাতা। ঘরের একপাশে বিশাল কাঁচের জানালা দিয়ে বাইরের শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছিল। ফাহিম যখন রুমে প্রবেশ করল তখন সেখানে খান গ্রুপের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইতিমধ্যে উপস্থিত ছিলেন। তারা ফাহিমের সাথে সৌজন্যমূলক কুশল বিনিময় করল। এরপর দরজার দিকে চোখ গেল ফাহিমের। মিটিং রুমে প্রবেশ করছেন স্বয়ং খান গ্রুপের চেয়ারম্যান। ফাহিমের হৃদস্পন্দন মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের সামনে যা দেখল তা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। খান গ্রুপের বর্তমান চেয়ারম্যান আর কেউ নন, এই স্বয়ং জান্নাত। জান্নাতও যেন ফাহিমকে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে মুহূর্তের জন্য বিস্ময় এবং সম্ভবত অন্য কোনো অচেনা আবেগও খেলে গেল। মিটিং রুমে এক ধরনের নীরবতা নেমে এলো। উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে লাগলেন। ফাহিম আর জান্নাত দুজনেই যেন ঘোর লাগা অবস্থায় একে অপরের দিকে তাকিয়েছিল। বহুদিন পর তাদের আবার দেখা হলো, তাও এমন এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে। ফাহিম ভাবতেও পারেনি যে জান্নাত এত বড় একটা কোম্পানির চেয়ারম্যানের পদে আসীন হবে। তাদের দুজনের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছিল সময়ের স্রোতে তা আরও বেড়েছে, নাকি অন্য কোনো নতুন সমীকরণ তৈরি হয়েছে সে বিষয়ে ফাহিম কিছুই বুঝতে পারছিল না। তাদের দুজনের চোখের ভাষায় যেন অনেক না বলা কথা ভিড় করে আসছিল। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ তাদের জীবনের মোড় কোন দিকে নিয়ে যাবে তা কেবল সময়ই বলতে পারবে। জান্নাতের মুখোমুখি হতেই ফাহিমের মুখ থেকে কথা সরল না। বিস্ময়ের ঘোর যেন তাকে পাথর করে দিয়েছিল। খান গ্রুপের চেয়ারম্যান, এই তো সেদিনের সে চঞ্চল জান্নাত, যার সাথে ক্যাম্পাসের সবুজ ঘাসে কত স্মৃতি জড়িয়ে আছে। জান্নাতের চোখেও একই রকম হতবাক দৃষ্টি, যেন বহু বছরে আগের কোনো হারানো দিনের স্বপ্ন হঠাৎ করে চোখের সামনে এসে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্তে নীরবতা। মিটিংয়ের অন্যান্য সদস্যরা একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছেন, বুঝতে পারছে না এই অপ্রত্যাশিত নীরবতার কারণ। অবশেষে জান্নাতই প্রথম নীরবতা ভাঙল, তার কণ্ঠে পেশাদারিত্বের কাঠিন্য। মিস্টার ফাহিম রহমান, আপনাকে স্বাগতম। আসুন আমরা আলোচনা শুরু করতে পারি। জান্নাতের কণ্ঠ শুনে ফাহিমের সম্বিত ফিরল। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এক পাশে সরিয়ে রেখে সেও পেশাদারিত্বের মুখোশ ধারণ করল। ধন্যবাদ মিস খান। ফাহিম উত্তর দিল, তার কণ্ঠে স্বাভাবিকতা আনার চেষ্টা করে। এরপর শুরু হলো বিজনেস প্রপোজাল নিয়ে আলোচনা।
তাদের দুই কোম্পানির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলল। পুরনো দিনের সেই খুনসুটি বা অভিমানের লেশমাত্র সেখানে ছিল না। দুজনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিজেদের মতামত রাখল, যুক্তিতর্ক করল এবং শেষ পর্যন্ত একটা পারস্পরিক সম্মতিতে পৌঁছালো। চুক্তিটি সফলভাবে সম্পন্ন হলো, যা উভয় কোম্পানির জন্যই একটা বড় অর্জন ছিল। মিটিং শেষে যখন অন্যান্য কর্মকর্তারা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন জান্নাত ফাহিমের দিকে তাকালো। তার চোখে সেই কঠোর পেশাদারিত্বের আবরণের নিচে যেন এক পুরনো জিজ্ঞাসা উকিয়ে দিচ্ছিল। ফাহিম বলল, মিস খান, আপনার সাথে কিছুক্ষণ ব্যক্তিগতভাবে কথা বলা যাবে কি? জান্নাতের বুকের ভেতরটা ধক করে উঠল। সে অনেক চিন্তা ভাবনা করে বলল, অবশ্যই মিস্টার রহমান। অন্যান্য কর্মকর্তারা ঘর ছেড়ে যাওয়ার পর জান্নাত দরজার দিকে ইঙ্গিত করল। ফাহিমকে নিয়ে এসে পাশের একটা ছোট কনফারেন্স রুমে গেল। সেখানে মুখোমুখি বসতেই দুজনের চোখে আবার সেই পুরনো দিনের ছায়া পড়ল। অনেক দিন পর দেখা। ফাহিমই প্রথম কথা বলল, তার কণ্ঠে হালকা আবেগ মেশানো। হ্যাঁ। জান্নাত সংক্ষেপে উত্তর দিল, তার দৃষ্টি স্থির। আমি ভাবিনি এভাবে আবার দেখা হবে। আমিও ভাবিনি। ফাহিম বলল, তোমাকে এখানে খান গ্রুপের চেয়ারম্যান হিসেবে দেখে আমি সত্যি অবাক হয়েছি। সময় সব কিছু বদলে দেয় ফাহিম। জান্নাত বলল, তার কণ্ঠে এক ধরনের দার্শনিকতা। তুমি কেমন আছো জান্নাত? আমি ভালো। ফাহিম বলল, লন্ডন এসেছিলাম একটা ব্যবসার কাজে, আর তোমাকে খুঁজে বের করারও চেষ্টা করছিলাম, কোথাও পাইনি। জান্নাতের মুখে সামান্য বিষয়ের ছাপ পড়ল। আজকে খুঁজেছিলে? হ্যাঁ। ফাহিম স্বীকার করল, আমাদের আমাদের যা কিছু হয়েছিল, আমার মনে হয় একবার অন্তত কথা বলা দরকার ছিল। জান্নাত কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন অনেক ভাবনা ভিড় করছিল। অবশেষে সে বলল, হয়তো, কিন্তু এখন আমরা দুজন ভিন্ন অবস্থানে। তুমি তোমার কোম্পানির প্রতিনিধি আর আমি খান গ্রুপের চেয়ারম্যান। আমি জানি, কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্কটা তো আর অস্বীকার করা যায় না, তাই না? এরপর থেকে লন্ডনে ফাহিমের নতুন মিশন শুরু হলো জান্নাতকে মুগ্ধ করা। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে শুরু করলো সে। তাদের ক্যাম্পাসের দিনগুলোর মজার ঘটনা, একসাথে কাটানো বিশেষ মুহূর্তগুলোর কথা সে কথায় কথায় আনত। জান্নাতের পছন্দের ফুল, তার প্রিয় কফি শপের ঠিকানা, সব কিছু তার মনে ছিল। সুযোগ পেলেই সে জান্নাতের প্রতি আন্তরিক যত্ন দেখাতো। অফিসের ব্যস্ততার ফাঁকেও সে তার খোঁজ খবর নিত, কোনো প্রয়োজনে এগিয়ে আসতো। ফাহিমের আন্তরিকতা ধীরে ধীরে জান্নাতের কঠিন আবরণ ভেদ করতে শুরু করলো। প্রথমে কিছুটা দূরত্ব বজায় রাখলেও ফাহিমের পুরনো দিনের স্মৃতিচারণায় জান্নাতের মুখেও কখনো কখনো হালকা হাসির রেখা দেখা দিত। তাদের পেশাদারি সম্পর্কের বাইরেও একটা অন্যরকম রসায়ন ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো। লন্ডনের বিভিন্ন সুন্দর জায়গায় তারা কাজের ফাঁকে একসাথে কফি খেতে যেত, পুরনো দিনের মতন হালকা আলোচনা করত। সে পুরনো দিনের তিক্ততা যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। ফাহিম বুঝতে পারছিল জান্নাতের মন জয় করা সহজ নয়। তাদের দুজনের মধ্যে অনেক জল বয়ে গেছে, কিন্তু সে হাল ছাড়তে রাজি ছিল না। তার মনে এখনও সে পুরনো ভালোবাসা অক্ষত ছিল। লন্ডনের আলো ঝলমলে রাস্তায় পুরনো স্মৃতির হাত ধরে ফাহিম ধীরে ধীরে জান্নাতের হৃদয়ের দরজায় আবার কড়া নাড়তে শুরু করলো। এখন দেখার পালা সেই দরজা আবার খোলে কিনা। একদিন অফিসের কাজের শেষে ফাহিম জান্নাতকে বলল, শোনো, আজ সন্ধ্যায় কি একটু সময় দিতে পারবে? আমার একটা বিশেষ কাজ আছে। জান্নাত কিছুটা অবাক হয়ে বলল, বিশেষ কাজ? কিসের কাজ? আসলে ক্যাম্পাসে থাকতে আমরা একটা বিশেষ কফি শপে প্রায় যেতাম, মনে আছে? ক্যাফে মেমোরিজ। আমি শুনছি লন্ডন শহরেও নাকি তার একটা শাখা খুলেছে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আজ সন্ধ্যায় সেখানে কফি খেতে যেতে চাই। ফাহিমের চোখে এক ধরনের আন্তরিক অনুরোধ ছিল। জান্নাত কিছুক্ষণ চুপ করে ভাবল। পুরনো দিনের সে কফি শপের স্মৃতি তার মনেও উকি দিল। তাদের ক্যাম্পাসের কত না মিষ্টি মুহূর্ত জড়িয়ে আছে সে ছোট্ট কফি শপটার সাথে। জান্নাত বলল, ঠিক আছে, সন্ধ্যায় আমি ফ্রি আছি। উত্তরটা শুনে ফাহিমের মন যেন নেচে উঠল। সে ভাবতে পারেনি জান্নাত রাজি হয়ে যাবে এত সহজে। কোথাও না কোথাও সে একটা আশা পেল আবারও সব কিছু ঠিক করার। আর একটা সুযোগ তার জন্য যথেষ্ট। সে আর কোনো ভুল করবে না। সন্ধ্যায় ফাহিম জান্নাতকে নিয়ে গেল সেই ক্যাফে মেমোরিজ এর লন্ডন শাখায়। কফি শপটা হুবহু ক্যাম্পাসের সেই কফি শপের মতোই সাজানো। একই রকম কাঠের টেবিল, সেই চেনা কফির সুগন্ধ, এমনকি মেনু কার্ডটিও যেন একই রকম। জান্নাতে যেন মুহূর্তের জন্য কয়েক বছর পিছিয়ে গেল। কফি আসার পর ফাহিম আনমনে বলল, মনে আছে তুমি দেরি করে আসতে আর আমি একা বসে তোমার জন্য অপেক্ষা করতাম। জান্নাত হেসে ফেলল। আর তুমি আমার কফিটা অর্ডার করে রাখতে, তাই না?
তাদের মধ্যে পুরনো দিনের সেই সহজ সাবলীল কথোপকথন আবার শুরু হলো। জান্নাত যেন ভুলেই গেল তাদের মধ্যে কোনো একটা বিষয়ে মনোমালিন্য চলছিল। ক্যাম্পাসে মজার ঘটনা, বন্ধুদের নিয়ে ঠাট্টা, সব কিছু যেন জীবন্ত হয়ে উঠল তাদের আলোচনায়। ফাহিম খুব মনোযোগ দিয়ে জান্নাতের কথা শুনছিল, তার চোখে গভীর মুগ্ধতা। হঠাৎ ফাহিম পকেট থেকে একটা ছোট পুরনো ডায়েরি বের করলো। এটা দেখো। সে জান্নাতের দিকে ডায়েরিটা এগিয়ে দিল। জান্নাত ডায়েরিটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। এটা সেই ডায়েরি যেটা সে ক্যাম্পাসে হারিয়ে ফেলেছিল, আর তাতে তাদের দুজনের অনেক স্মৃতি লেখা ছিল। জান্নাত বিস্মিত কণ্ঠে বলল, তুমি এটা কোথায় পেলে? ফাহিম মৃদু হেসে বলল, তুমি যখন এটা হারাও তখন আমি কুড়িয়ে পেয়েছিলাম, ভাবিনি কোনোদিন এটা তোমাকে ফেরত দিতে পারবো। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে জান্নাতের চোখে জল এসে গেল। তাদের প্রথম দেখা, প্রথম কথা, একসাথে কাটানো বিশেষ দিনগুলোর ছোট ছোট নোট, সব কিছু সেখানে লেখা ছিল। পুরনো দিনের সেই নিষ্পাপ ভালোবাসার ছোঁয়া যেন আবার তার হৃদয় ছুঁয়ে গেল। ফাহিম, জান্নাত আবেগাপ্লুত কণ্ঠে বলল, তুমি তুমি এতদিন এটা রেখে দিয়েছিলে? হ্যাঁ, আমাদের স্মৃতিগুলো আমার কাছে অমূল্য ছিল জান্নাত। কখনো মনে হয়নি সেগুলো ফেলে দেওয়া উচিত। আমি আমাদের সম্পর্কের সবকটা পাতাকে অনেক যত্নে আগলে রেখেছি। কফি শপের শান্ত পরিবেশে পুরনো ডায়েরির পাতা তাদের দুজনের মধ্যে এক নতুন সংযোগ স্থাপন করলো। বহু বছর আগের হারিয়ে যাওয়া সেই সরল সুন্দর মুহূর্তগুলো যেন আবার তাদের কাছাকাছি নিয়ে এলো। জান্নাতের চোখে কৃতজ্ঞতা এবং মুগ্ধতার এক গভীর আলো দেখতে পেল ফাহিম। এই নীরব মুহূর্তটি যেন তাদের পুরনো ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল, যা নিঃসন্দেহে আমাদের শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। কফি শপের সেই সন্ধ্যায় পুরনো ডায়েরির পাতা যেন জান্নাতের হৃদয়ে এক নতুন আলোড়ন সৃষ্টি করলো। ফাহিমের প্রতি তার ভেতরের চাপা দুর্বলতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। সে পুরনো দিনের ভালোবাসার রেশ এখনও কোথাও যেন লুকিয়েছিল, যা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠছিল। কিন্তু একই সাথে তাদের বর্তমান পরিস্থিতি, তাদের পেশাগত অবস্থান, সব কিছু তাকে দ্বিধায় ফেলে দিচ্ছিল। হঠাৎ যেন এক অজানা অস্থিরতায় জান্নাতের মন ভরে গেল। কোনো কথা না বলে সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমার আমার এখন যেতে হবে। তাড়াহুড়ো করে বলল জান্নাত, তার চোখে এক ধরনের অস্থিরতা। ফাহিম অবাক হয়ে তার দিকে তাকালো। কিন্তু কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে একটা জরুরি কাজ মনে পড়েছে। কথাগুলো বলেই জান্নাত প্রায় দৌড়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। ফাহিম কিছুক্ষণ বসে রইল, জান্নাতের এমন অপ্রত্যাশিত আচরণে হতবাক। সে বুঝতে পারছিল পুরনো স্মৃতিগুলো যেন জান্নাতকে আলোড়িত করেছে, কিন্তু কোনো এক অজানা কারণে সে তা এড়িয়ে যেতে চাইছে। এরপর ফাহিম অনেক চেষ্টা করেছে জান্নাতের সাথে আবার দেখা করার জন্য, কথা বলার জন্য। মেসেজ পাঠিয়েছে, ফোন করেছে, কিন্তু জান্নাত কোনোটারই উত্তর দেয়নি। অফিসের প্রয়োজনে দু একবার সামান্য কথা হলেও ব্যক্তিগত স্তরে সে ফাহিমের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চায়নি। কিন্তু ফাহিমও সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে জানতো তাদের মধ্যে যা কিছু ছিল তা এত সহজে শেষ হয়ে যেতে পারে না। তাই সে একরকম জেদ ধরে জান্নাতের সাথে দেখা করার জন্য উঠে পড়ে লাগলো। একদিন ফাহিম সরাসরি জান্নাতের অফিস লাইনে ফোন করলো। জান্নাত রিসিভ করলো। হ্যালো হ্যালো, হু ইজ দিস? আমি ফাহিম। জান্নাত, তুমি এখানে কি করছো ফাহিম? আমি তো তোমাকে বলেছি এখন আমার ব্যক্তিগত কোনো কথা বলার সময় নেই। ফাহিম অস্থির কণ্ঠে বলল, কিন্তু কেন জান্নাত, তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমাদের মধ্যে যা কিছু ছিল তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমরা তো সব কিছু আবার ঠিক করে নিচ্ছিলাম, তুমি কেন বারবার সব কিছু বিগড়ে দাও? তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? জান্নাত নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বলল, মূল্য ছিল, কিন্তু সময় সব কিছু বদলে দেয়। এখন আমাদের দুজনের পথ আলাদা। আমি এটা মানতে পারছি না জান্নাত। ফাহিম বলল একরকম আকুতি নিয়ে। তুমি কি সত্যি চাও আমাদের সব স্মৃতি এভাবে শেষ হয়ে যাক? সেই ক্যাম্পাসের দিনগুলো, আমাদের প্রথম দেখা, একসাথে দেখা স্বপ্নগুলো সব তুমি ভুলে যেতে চাও? জান্নাত চুপ করে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য দুর্বলতা দেখা গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ফাহিম, বোঝো, এখন আমার অনেক দায়িত্ব। আমার একটা কোম্পানি সামলাতে হয়। ব্যক্তিগত সম্পর্কের জন্য আমার কাছে সময় নেই। ফাহিম এবার কিছুটা অভিমান করে বলল, সময় নেই নাকি তুমি দিতে চাও না? একবার আমার সাথে দেখা করো জান্নাত, অন্তত একবার আমার কথা শোনো। যদি এরপরও তুমি মনে করো আমাদের আর কিছু বলার নেই, তাহলে আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। ফাহিমের এই আবেগপূর্ণ কথাগুলো যেন জান্নাতের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। ভেতরে ভেতরে সেও ফাহিমের সাথে দেখা করার আকাঙ্ক্ষা পোষণ করত। সে পুরনো দিনের টান সে কিছুতে অস্বীকার করতে পারছিল না।
ফাহিমের চোখের ডিসপারেশন, তার আন্তরিক অনুরোধ, এসব যেন তার ভেতরের বাঁধ ভেঙে দিচ্ছিল। দীর্ঘক্ষণ নীরব থাকার পর অবশেষে জান্নাত বলল, ঠিক আছে, কিন্তু শুধু একবার, আর এটা যেন আমাদের অফিসের বাহিরেই হয়। ফাহিমের মুখে এক ঝলকের হাসি ফুটে উঠল। সত্যি বলছো তুমি? জান্নাত নীরব সম্মতি জানালো। ফাহিম বলল, কবে আর কোথায় দেখা করবে তুমি বলো। ফাহিমের মন আনন্দে ভরে উঠল। অবশেষে বরফ গলতে শুরু করেছে। জান্নাত কিছুক্ষণ ইতস্তত করে বলল, কাল সন্ধ্যায় পার্কের ধারে। ঠিক আছে। তাদের এই কথোপকথন যেন এক নতুন দিগন্তের সূচনা করল। ফাহিমের ইমোশনাল ব্ল্যাকমেইল কাজ করেছে, তবে তার চেয়েও বেশি কাজ করেছে জান্নাতের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই পুরনো ভালোবাসা। কাল সন্ধ্যায় সেই পার্কে কী হবে তা সময়ই বলবে, কিন্তু আপাতত দুজনের মনেই এক চাপা উত্তেজনা বিরাজ করছে। লন্ডনের আকাশ কখনো মেঘলা, কখনো ঝলমলে। ফাহিম আর জান্নাতের দেখা হওয়ার দিনগুলোতেও যেন প্রকৃতির এই দ্বিধাগ্রস্ত ভাব তাদের মনের অবস্থাকে প্রতিফলিত করত। তারা শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো। ন্যাশনাল গ্যালারির শিল্পকর্ম থেকে শুরু করে হাইড পার্কের সবুজ ঘাস, পোর্টোবেলো রোডের পুরনো দিনের বাজার থেকে শুরু করে শার্ডের চূড়া, যেন এই শহরের প্রতিটি কোণায় তারা তাদের ফেলে আসা সময়ের কোনো না কোনো স্মৃতি খুঁজে ফিরত। একদিন তারা টেমস নদীর তীরে একটা বেঞ্চে বসেছিল। নদীর বুকে ছোট ছোট নৌকার আনাগোনা, দূরের লন্ডন আইয়ের বিশাল চাকা ধীরে ধীরে ঘুরছে। অনেকক্ষণ ধরে তারা নীরব ছিল, যেন তাদের ভেতরের কথাগুলো বলার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল। অবশেষে ফাহিম নীরবতা ভাঙল। তার দৃষ্টি নদীর স্রোতের দিকে নিবদ্ধ। জান্নাত, মনে আছে আমরা যখন প্রথম লন্ডন এসেছিলাম একটা স্টুডেন্ট ট্যুরে? তুমি কত খুশি ছিলে এই শহরটা দেখে। জান্নাত মৃদু হাসল। তার দৃষ্টিও দূরে স্থির। হ্যাঁ, মনে আছে। আমরা দুজন কত স্বপ্ন দেখেছিলাম, তাই না? সেই স্বপ্নগুলো কি মিথ্যা ছিল? ফাহিমের কণ্ঠে এক গভীর জিজ্ঞাসা। জান্নাত দীর্ঘশ্বাস ফেলল। স্বপ্ন দেখা সহজ ফাহিম, কিন্তু সেগুলোকে সত্যি করা কঠিন। কিন্তু আমরা তো চেষ্টা করতে পারতাম। ফাহিম জোর দিয়ে বলল। তার চোখ জান্নাতের দিকে ফিরল। একটা ভুলের জন্য আমরা কি সব শেষ করে দেব? জান্নাত ফাহিমের চোখের দিকে তাকালো। সেখানে এসে সেই পুরনো দিনের ব্যাকুলতা দেখতে পেল। ভুল তো শুধু একটা ছিল না ফাহিম, অনেকগুলো ছিল, আর সেই ভুলগুলো আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু দূরত্ব তো ভালোবাসার চেয়েও বড় নয়, তাই না? ফাহিম আবার বলল। তার কণ্ঠ মিনতির মতো শোনালো। জান্নাত কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখ কঠিন হয়ে গেল। ভালোবাসা বাস্তবতার ঊর্ধ্বে নয় ফাহিম, আমাদের দুজনের জীবনের বাস্তবতা এখন অনেক আলাদা। আরেকদিন তারা একটা কফি শপে বসেছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। কফির ধোঁয়া আর হালকা জ্যাজের সুর এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। ফাহিম আনমনে কফির কাপে চুমুক দিচ্ছিল, আর জান্নাত জানালার বাইরে বৃষ্টির ফোঁটা দেখছিল। এই বৃষ্টিটা মনে আছে একবার আমরা ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজেছিলাম? ফাহিম হঠাৎ বলল। তোমার জ্বর এসে গিয়েছিল আর আমি সারা রাত জেগে তোমার পাশে ছিলাম। জান্নাতের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেল। তুমি খুবই বোকা ছিলে, নিয়ে যেও তো, ঠান্ডা লাগতে পারতো। ভালোবাসায় মানুষ বোকা হয় জান্নাত। ফাহিম সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল। জান্নাত সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সরিয়ে নিল। ওসব পুরনো কথা এখন আর কোনো মানেই রাখে না। মানে রাখা জান্নাত, কারণ সেই অনুভূতিগুলি এখনও আমার মধ্যে বেঁচে আছে। ফাহিমের কণ্ঠ দৃঢ়। হঠাৎ ফাহিম টেবিলে হাত রাখল, জান্নাতের হাতের খুব কাছে। জান্নাত প্রথমে চমকে উঠলেও হাত সরিয়ে নিল না। তাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তে কফি শপের মৃদু আলোয় তাদের দুজনের মুখই যেন এক অন্যরকম আবেগ ধারণ করলো। জান্নাত, ফাহিম নরম স্বরে ডাকল। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে হারাতে চাই না। জান্নাত তার হাত সরিয়ে নিল। তার চোখে এক ধরনের যন্ত্রণা। ফাহিম প্লিজ, তুমি আমাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলো না। আমাদের যা ছিল তা অতীত, সেই অতীতে ফিরে যাওয়ার কোনো মানেই নেই। কেন? কেন নেই? ফাহিমের কণ্ঠ ব্যথায় ভরে উঠল। আমাদের কি সত্যি আর কোনো সুযোগ নেই? তাদের মধ্যে প্রায় এমন আবেগপূর্ণ কথা হতো। পুরনো দিনের মধুর স্মৃতিগুলো যেমন তাদের কাছাকাছি আনত, তেমনই তিক্ত অভিজ্ঞতাগুলো তাদের দূরে ঠেলে দিত। তারা দুজনে একে অপরের প্রতি এক গভীর টান অনুভব করত, কিন্তু সেই টানের সাথে মিশে থাকতো অবিশ্বাস আর ভয়। একদিন ফাহিম জান্নাতকে লন্ডনের কিউ গার্ডেন্সে নিয়ে গেল। বিশাল সেই বাগান, নানান ধরনের গাছপালার ফুলের সমারোহ। ফাহিম একটা সুন্দর গোলাপ হাতে নিয়ে জান্নাতের দিকে এগিয়ে গেল। এই গল্পটা তোমার মতো সুন্দর আর দুর্বল। ফাহিম আবেগ মেশানো কণ্ঠে বলল।
জান্নাত গোলাপটা নিল, কিন্তু তার চোখে বিষাদের ছায়া। সুন্দর জিনিসগুলো একসময় মলিন হয়ে যায় ফাহিম। সময়ের নিয়মে সব কিছু বদলায়। কিন্তু কিছু অনুভূতি কখনো মলিন হয় না জান্নাত। ফাহিম বলল, আমার ভালোবাসা তোমার জন্য তেমনই। তাদের কিছু রোমান্টিক মুহূর্তও তৈরি হতো। হয়তো কোনো সন্ধ্যায় তারা একসাথে টেমস নদীর ধারে হেঁটেছে, নীরবতা ভেঙে ফাহিম কোনো পুরনো দিনের গান গেয়েছে, অথবা কোনো ছাদের রেস্তোরাঁয় মুখোমুখি বসে তারা গভীর আলোচনা করেছে তাদের স্বপ্ন নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে, যদিও সেই ভবিষ্যতের ছবিতে তারা দুজনে একসাথে ছিল না। সেই সময়গুলোতেও তারা একে অপরের খুব কাছাকাছি আসতো, মনে হতো যেন সব দূরত্ব ঘুচে গেছে। কিন্তু পরক্ষণেই সেই পুরনো তিক্ততা, সেই ফেলে আসা আঘাত, সব কিছু যেন তাদের স্পর্শকে শীতল করে দিত, তাদের মুখের হাসি কেড়ে নিত। এক সন্ধ্যায় ফাহিম জান্নাতকে একটা পুরনো ভিনাইল রেকর্ড উপহার দিল, তাদের ক্যাম্পাসের সময়ের একটা প্রিয় গান। জান্নাত রেকর্ডটি হাতে নিয়ে কিছুক্ষণ নীরবে বসে রইল, তার চোখে জল চিকচিক করছে, ধন্যবাদ ফাহিম। তার কণ্ঠ রুদ্ধ। কিন্তু এই স্মৃতিগুলো, এগুলো আমাকে কষ্ট দেয়। ফাহিম ব্যাকুলভাবে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না জান্নাত, আমি শুধু তোমাকে বোঝাতে চাই আমাদের মধ্যে যা ছিল তা এত সহজে শেষ হওয়ার নয়। তাদের এই অসমাপ্ত সম্পর্কের টানাপোড়েন লন্ডনের সুন্দর প্রেক্ষাপটে এক বিষণ্ণ সুর সৃষ্টি করেছিল। ভালোবাসা আর অভিমান, কাছে আসার তীব্র আকাঙ্ক্ষা আর দূরে থাকার অদম্য চেষ্টা, এই দুয়ের মাঝে তারা যেন পথ খুঁজে ফিরছিল। তাদের দুর্বলতা ক্রমশ স্পষ্ট হচ্ছিল, কিন্তু পুরনো তিক্ততার পাহাড় ডিঙানো কি এতই সহজ? সময় হয়তো এর উত্তর দেবে। লন্ডনের বসন্তকাল, শহরের পার্কে নতুন পাতার ফুলের আগমন যেন ফাহিম আর জান্নাতের সম্পর্কের এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল। ধীরে ধীরে জান্নাত আবার ফাহিমের প্রতি দুর্বল হতে শুরু করে। সে পুরনো দিনের ভালোবাসার উষ্ণতা তার হৃদয়ে আবারও অনুভূত হচ্ছিল। ফাহিমের আন্তরিক প্রচেষ্টা, তার ধৈর্য এবং তাদের দুজনের শেয়ার্ড স্মৃতি সব মিলিয়ে জান্নাতের কঠিন হৃদয়ে যেন একটু একটু করে গলতে শুরু করছিল। তবে পুরনো অভিমান এখনও তার মনে একটা শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। বাড়ি থেকে সে রাগ আর উদাসীনতা দেখানোর চেষ্টা করত, কিন্তু তার চোখের গভীরে ফাহিমের জন্য এক অব্যক্ত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠত। তাদের কথোপকথনে প্রায় সে লুকানো আবেগ আর চাপা অভিমানের খেলা চলত। একদিন তারা লন্ডনের একটা শান্ত লেকের ধারে বসেছিল, হাঁসেরা জলে ভেসে বেড়াচ্ছিল, আর তাদের চারপাশের প্রকৃতি এক মনোরম শান্ত পরিবেশ সৃষ্টি করছিল। ফাহিম আলতো করে জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত, তুমি কি সত্যি মনে করো আমাদের আর কোনো সুযোগ নেই? জান্নাত দূরের দিকে তাকিয়ে রইল, যেন তার ভেতরের ঝড় বাইরে প্রকাশ করতে চাইছে না। ফাহিম, তুমি বুঝতে পারছো না, যা ভেঙে গেছে তার জোড়া লাগানো যায় না। তার কণ্ঠে একটা চাপা কষ্ট। ফাহিম নরম স্বরে বলল, কিন্তু কিছু ভাঙা জিনিস তো আরও সুন্দর হয় জান্নাত, আমাদের মধ্যকার দাগগুলো পুরনো দিনের সাক্ষ্য দেয়। জান্নাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুখ না ফিরিয়ে বলল, তোমার মনে হয় সব কিছু এত সহজ? সহজ তো কিছুই না জান্নাত, কিন্তু অসম্ভব তো নয় যদি আমরা দুজনে চেষ্টা করি। চেষ্টা তো তুমি একাই করছো। কি করব? তুমি করছো না যে? আমি যদি হাল ছেড়ে দিই তাহলে কি করে হবে? জান্নাত হঠাৎ ঘুরে ফাহিমের দিকে তাকালো, তার চোখে এক ঝলক রাগ। আমি তো তোমাকে বারবার বলেছি, আমার এখন অন্য জীবন, আমার দায়িত্ব আছে, আমার ভবিষ্যৎ আছে। আর সেই ভবিষ্যতে কি আমার কোনো স্থান নেই জান্নাত? ফাহিমের কণ্ঠে গভীর হতাশা। জান্নাত আবার দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমি জানি না ফাহিম, সত্যি আমি জানি না। তার কণ্ঠস্বর আগের চেয়ে নরম শোনালো। আরেকদিন ফাহিম জান্নাতকে একটা পুরনো বই উপহার দিল। তাদের কলেজে লাইব্রেরিতে তারা একসাথে যে বইটি পড়েছিল, বইটা হাতে নিয়ে জান্নাতের চোখে এক মুহূর্তের জন্য উজ্জ্বলতা দেখা গেল, কিন্তু পরক্ষণেই সে উজ্জ্বল মিলিয়ে গেল। ধন্যবাদ, কিন্তু পুরনো স্মৃতি আঁকড়ে ধরে তো বাঁচা যায় না। শুকনো স্বরে বলল জান্নাত। কে বলেছে আঁকড়ে ধরে বাঁচতে? আমি তো বলেছি সেই স্মৃতিগুলোকে সাথে নিয়ে নতুন করে শুরু করতে। জান্নাত বিদ্রুপের হাসি হেসে বলল, নতুন করে শুরু? কিসের ভিত্তিতে আমরা নতুন করে শুরু করব ফাহিম? সেই পুরনো মিথ্যে আর ভুল বুঝাবুঝির উপর? একবার যে বিশ্বাসটা ভেঙে গেছে, সেটা কি আর কোনোদিন জোড়া লাগবে? আগের মতো না হোক, নতুন করে তো শুরু করতে পারি। পরিস্থিতি আমাদের আলাদা করে দিয়েছিল, কিন্তু আমাদের ভেতরের অনুভূতিগুলো তো সত্যি ছিল, আমাদের অনুভূতিগুলো তো এখনও মরে যায়নি। তাদের কথোপকথনে প্রায় এমন তিক্ততা আর নরম সুর মিশে থাকত। জান্নাত বাইরে থেকে রাগ দেখালেও ফাহিমের আন্তরিকতা আর ভালোবাসার কাছে সে যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে এক গভীর বেদনা লুকিয়ে থাকত, যা ফাহিমের স্পর্শে মাঝে মাঝে কেঁপে উঠত।
এক সন্ধ্যায় ফাহিম জান্নাতের অফিসের বাইরে অপেক্ষা করছিল। যখন জান্নাত বের হলো তখন তার মুখ দেখে মনে হচ্ছিল সে ক্লান্ত এবং চিন্তিত। ফাহিম এগিয়ে এসে বলল, জান্নাত, তুমি কি ঠিক আছো? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। জান্নাত প্রথমে উপেক্ষা করার চেষ্টা করলো, কিন্তু ফাহিমের আন্তরিক উদ্বেগ দেখে সে থামতে বাধ্য হলো। অফিসের কিছু ঝামেলা ছিল। চলো কোথাও বসে একটু কফি খাই, হয়তো একটু হালকা হবে মন। জান্নাত কিছুক্ষণ ইতস্তত করে রাজি হলো। কফি শপে বসে তারা কিছুক্ষণ নীরব ছিল। তারপর ফাহিম আলতো করে জান্নাতের হাত ধরল। এবার জান্নাত আর হাত সরিয়ে নিল না। তাদের চোখে চোখ পড়ল। জান্নাতের চোখে ফাহিম এক গভীর দুর্বলতা দেখতে পেল, যা সে এতদিন লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। জান্নাত মৃদু স্বরে বলল, ফাহিম, তুমি কেন বুঝো না? আমার ভয় লাগে। ভয় কিসে জান্নাত? ফাহিমের কণ্ঠ সহানুভূতিপূর্ণ। আবার যদি সব ভেঙে যায়, আবার যদি সেই কষ্ট পেতে হয়, তখন আমি কি করে নিজেকে সামলাবো? আদৌ নিজেকে সামলাতে পারবো না। জান্নাতের চোখে জল চিকচিক করছিল। ফাহিম তার হাত আরও শক্ত করে ধরল। আমি আর তোমাকে কষ্ট পেতে দিব না জান্নাত, বিশ্বাস করো আমাকে, আমরা আবার সব ঠিক করতে পারবো। জান্নাত ফাহিমের দিকে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাস আর একরাশ চাপা আকাঙ্ক্ষা। তার বাইরের রাগ ক্রমশ শান্ত হচ্ছিল, আর ভেতরের দুর্বলতা যেন বাঁধ ভাঙার অপেক্ষায় ছিল। ফাহিমের স্পর্শে, তার আন্তরিক কথায় জান্নাতের অভিমানের বরফ গলতে শুরু করেছিল। তবে সেই গলে যাওয়া বরফের নিচে লুকিয়ে থাকা পুরনো ক্ষতগুলো কি পুরোপুরি সেরে উঠবে, নাকি আবার নতুন করে যন্ত্রণা দেবে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। কফি শপের নীরবতা ফাহিম আর জান্নাতের মধ্যে এক অস্বস্তিকর দেওয়াল তুলে ধরেছিল। পুরনো দিনের উষ্ণতা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল ফারিয়ার অপ্রত্যাশিত আগমনে। ফাহিম সবেমাত্র জান্নাতের চোখে হারানো বিশ্বাস ফিরে পাওয়ার ক্ষীণ আশা দেখছিল, ঠিক তখনই যেন কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ল। ফারিয়া বিজয়ের হাসি নিয়ে কফির টেবিলে একরকম ছাপিয়ে বসল। তার চোখে বিদ্বেষ আর প্রতিশোধের আগুন জ্বলছিল। কেমন লাগছে পুরনো প্রেমিক প্রেমিকা? ফারিয়ার কণ্ঠ যেন বরফের মতো শীতল। আবার জোড়া লাগানোর চেষ্টা করেছিলে বুঝি, কিন্তু তোমাদের সুখ যে বেশি দিন টিকবে না। জান্নাত রাগে কাঁপছিল। তুমি আবার কি শুরু করেছো ফারিয়া? কি চাও এখানে? আমি কোথাও যাচ্ছি না জান্নাত। ফারিয়া সরাসরি ফাহিমের দিকে তাকিয়ে বলল, ফাহিম, তুমি এখন এই মেয়ের পেছনে পড়ে আছো? তুমি তো ভালো করে জানো এই মেয়ে কতটা সন্দেহবাদী। সন্দেহবাদী মেয়েদের নিয়ে কখনোই সংসার হয় নাকি খেয়ে ছেড়ে দেওয়ার ধান্দা তোমার? ফাহিম রাগে ধমক দিয়ে বলল। মুখ সামলে কথা বলো ফারিয়া। ফারিয়া একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, আরে আরে, এত রাগ করছো কেন? আমি কি মিথ্যে বললাম কিছু? ফাহিম অসহায়ভাবে জান্নাতের দিকে তাকালো। সে বুঝতে পারছিল ফারিয়া আজ তাদের সম্পর্কের শেষ পেরেকটি পুঁততে এসেছে। তুমি আমাদের থেকে আর কি চাও ফারিয়া? ফাহিমের কণ্ঠ রুদ্ধ। ফারিয়া অট্ট হাসিতে ফেটে পড়ল, বলল, আমি কি বলতে চাই সেটা তুমি বুঝতেই পারছো। আমি সেই রাতের কথা বলছি ফাহিম, সেই রাতের কথা যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে বিপদ শুনে। ফাহিমের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। তার চোখের পাতা ভয়ে কাঁপতে শুরু করলো। মনে আছে তোমার ফাহিম? আমি তোমার ফোন করে মিথ্যে বলেছিলাম তোমার জীবন বিপন্ন, আর তুমি ছুটে এসেছিলে আমাকে সাহায্য করতে। ফারিয়ার কণ্ঠ ক্রমশ নাটকীয় হয়ে উঠছিল। তার চোখ জান্নাতের দিকে স্থির হলো। আর তুমি জান্নাত, তোমাকে ফোন করে বলেছিলাম ফাহিমের আসল রূপ দেখতে চাইলে এটা বিশেষ ঠিকানায় যেতে, আর তুমি এটাই সন্দেহের প্রমাণ ছিল যে একজন অচেনা মানুষের ফোন কল পেয়ে সেখানে থেকে এসেছিলে। জান্নাতের শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে সেই রাতের দুঃসহ স্মৃতিগুলো আবার ভিড় করতে শুরু করলো। ফারিয়ার কণ্ঠে যেন বিষ মেশানো। সেখানে কি দেখেছিলে তুমি জান্নাত? দেখেছিলে ফাহিম কিভাবে আমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে, তাই না? দেখেছো কিভাবে সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল? ভুল দেখেছো। সবসময় যা দেখো, যা দেখা যায় আর যা হয় তা দেখা যায় না। তোমাদের ক্ষেত্রেও হয়েছে ঠিক তেমনটাই। ফারিয়ার প্রতিটি শব্দ যেন জান্নাতের হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। তার চোখের সামনে সেই বিভীষিকাময় দৃশ্য আবার ভেসে উঠল। জান্নাত কাঁপার স্বরে বলল, তুমি তুমি মিথ্যে বলছো? ফারিয়া ব্যঙ্গ করে হাসল। মিথ্যে? আরে না না, মিথ্যে বলবো কেন? আমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম ফাহিমের থেকে। তবে সেদিন রাতে যা ঘটেছিল তার সাক্ষী তো তুমি নিজেই জান্নাত। তুমি নিজের চোখেই তো সবই দেখেছ। ফাহিম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ ঘামে ভিজে গিয়েছিল। সে বুঝতে পারছিল ফারিয়া আজ তার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিতে বদ্ধপরিকর। ফারিয়া আবার একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, তো যা দেখেছিলে তা কি সত্যি ছিল?
নাকি এটাই ছিল আমার একটা নিখুঁত প্ল্যান? একদম ঠিক ধরেছ, এটা আমার একটা প্ল্যান ছিল। জান্নাত হতভম্ব হয়ে ফারিয়ার দিকে তাকালো। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফাহিমের দুর্বল কণ্ঠ শোনা গেল। প্ল্যান? তুমি তুমি কি বলছো ফারিয়া? ফারিয়া এবার ফাহিমের দিকে তাকালো। তার চোখে শয়তানির হাসি। হ্যাঁ ফাহিম, এটা আমার প্ল্যান ছিল। আমি সহ্য করতে পারছিলাম না তুমি জান্নাতের সাথে আবার স্বাভাবিক করছো। আমি চেয়েছিলাম তোমরা দুজন আলাদা হয়ে যাও চিরতরে। তুমি এত নিচে নামতে পারো? তোমাকে হারানোর ভয় আমাকে যা খুশি তাই করতে পারতো ফাহিম। ফারিয়ার কণ্ঠ আবেগে কাঁপছিল, তবে সেই আবেগে কোনো সত্যতা ছিল না। আমি জানতাম জান্নাত যদি সেই দৃশ্য দেখে তাহলে সে তোমাকে আর কখনো বিশ্বাস করবে না। জান্নাতের পৃথিবী যেন ঘুরতে শুরু করলো। তাহলে সেদিন রাতে যা সে দেখেছিল তা সবই ফারিয়ার পাতা ফাঁদ ছিল। ফাহিম নির্দোষ ছিল। তুমি তুমি আমাকে মিথ্যা বলে ডেকেছিলে? হ্যাঁ ফাহিম, আর তুমি বোকার মতো ছুটে এসেছিলে। ফারিয়া নির্দয়ভাবে বলল। আর জান্নাত সেও বোকার মতো ফাঁদে পা দিয়েছে। কফি শপের অন্যান্য অতিথিরা বিস্ফারিত চোখে এই নাটক দেখছিল। ফাহিম আর জান্নাতের সম্পর্কের আসল রহস্য আজ এক অপ্রত্যাশিত মোড় নিল। জান্নাত ধীরে ধীরে ফারিয়ার দিকে তাকালো। তার চোখে ঘৃণা আর অবিশ্বাস। তুমি তুমি এত জঘন্য! ফারিয়া ঠান্ডা গলায় বলল। ভালোবাসা আর ঘৃণাতে খুব বেশি পার্থক্য থাকে না জান্নাত। আমি ফাহিমকে ভালোবাসতাম। জান্নাত রাগে গর্জন করে উঠে বলল। এত যদি ভালোবাসতে তাহলে ওকে ছেড়ে দিয়েছিলে কেন? ফারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল। ছেড়ে দেওয়ার পরেই তো বুঝলাম ফাহিমের ভালোবাসা। ফাহিম যখন আমার কাছ থেকে দূরে সরে যায় তখন আমি বুঝতে পারলাম আমার জীবনে কতটা মূল্যবান ছিল। কিন্তু তার টাকা পয়সার কথা ভেবে নিজেকে ভুলিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে পারলাম ফাহিম আসলে গরিব নয়, প্রচুর ধনী, তখন আমি ভেবেছিলাম ওর কাছে আবার নিজের ভালোবাসার অধিকার নিয়ে ফিরবো। কিন্তু ততদিনে তুমি ওর মনে ঘর করে নিয়েছিলে। আর তাই তোমাদের দুজনকে আলাদা করার জন্য আমার এই প্ল্যান সাজিয়েছিলাম। কিন্তু আফসোস আমি এখানেও ফেল হলাম। জান্নাত ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল। তুমি জানো ফারিয়া, এটা তোমার একটা মানসিক রোগ। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাও। ফারিয়া হেসে বলল। যাই হোক, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি ফাহিমকে পাই বা না পাই, তোমাদের সম্পর্কের দুজনের মধ্যে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে। এটা তো মানবে নাকি? ফাহিম হতবাক হয়ে জান্নাত আর ফারিয়ার দিকে তাকাচ্ছিল। তার মনে তখন ঝড় বইছে। এতদিন ধরে সে একটা মিথ্যের বোঝা বয়ে বেরিয়েছে। আর জান্নাত, তার ভেতরের যন্ত্রণা ফাহিম অনুভব করতে পারছিল। ফাহিম অবশেষে বলল। তুমি ভুল করছো ফারিয়া। তোমার মিথ্যার ষড়যন্ত্র আমাদের আলাদা করতে পারবে না, বরং আজ আমরা তোমার আসল রূপ দেখতে পেলাম। জান্নাত ধীরে ধীরে ফাহিমের দিকে ফিরল। তার চোখে অনুশোচনার গভীর ছায়া। এতদিন ধরে সে ভুল বুঝেছে, অবিশ্বাস করেছে তার ভালোবাসাকে। তার ঠোঁট কাঁপছিল, কোনো কথা খুঁজে পাচ্ছিল না সে। ফাহিম, আই এম সরি। ফাহিম জান্নাতের দিকে এগিয়ে এলো। তার চোখে কোনো রাগ বা অভিযোগ ছিল না, ছিল শুধু গভীর বেদনা আর ভালোবাসা। আলতো করে সে জান্নাতের হাত ধরে শান্ত কণ্ঠে বলল। তুমি কেন সরি বলছো জান্নাত? তুমি তো ফারিয়ার মিথ্যার শিকার হয়েছিলে। ও যা দেখাতে চেয়েছিল তুমি তাই দেখেছো। জান্নাতের চোখ জলে ভরে উঠল। কান্না ভরা কণ্ঠে সে বলল। কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমি তোমার উপর রাগ করেছি, তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, অথচ তুমি নির্দোষ ছিলে। আমাদের দুজনের পরিস্থিতিটাই কঠিন ছিল জান্নাত। ফারিয়ার ষড়যন্ত্র এতটাই নিখুঁত ছিল যে সত্যিটা খুঁজে বের করা সহজ ছিল না। তাদের চোখের ভাষায় যেন অনেক না বলা কথা বিনিময় হলো। পুরনো দিনের সেই সরল বন্ধুত্ব আবার ফিরে এলো তাদের মাঝে। এতদিনের জমে থাকা বরফ যেন গলতে শুরু করলো। ফারিয়া তখনও সেখানে দাঁড়িয়েছিল, তার মুখে পরাজয়ের স্পষ্ট ছাপ। তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আর তার আসল রূপ আজ সকলের সামনে উন্মোচিত। তোমরা কি ভাবছো সব শেষ হয়ে গিয়েছে? ফারিয়ার কণ্ঠ রাগে কাঁপছিল। আমি তোমাদের এত সহজে ছাড়বো না। ফাহিম দৃঢ় স্বরে বলল। তোমার আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না ফারিয়া। আজ আমরা সত্যিটা জানতে পেরেছি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি রূপী শয়তান যদি আমার জীবনে না থাকতো তাহলে আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক এতটা শক্তপোক্ত হতো না। ফারিয়া আর সেখানে দাঁড়ালো না। রাগে গড়গড় করতে করতেই সে কফি শপ থেকে বেরিয়ে গেল। তার বিদায়ে যেন এক বিষাক্ত মেঘ সরিয়ে দিল। কফি শপের চাপা পরিবেশ কিছুটা হালকা হলো। ফাহিম তখনও জান্নাতের হাত ধরে দাঁড়িয়েছিল। তাদের চারপাশে সব কিছু শান্ত হয়ে এলেও তাদের দুজনের মনের ভেতরে তখনও এক নতুন আলোড়ন সবে সৃষ্টি হয়েছে।
ফাহিম নরম স্বরে বলল, জান্নাত, আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এখন আমরা সত্যিটা জানি। জান্নাত ফাহিমের চোখের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা আর এক গভীর ভালোবাসা। হ্যাঁ ফাহিম, আর আমি বিশ্বাস করি আমরা আবার সব ঠিক করতে পারবো। তাদের মধ্যে উষ্ণতা ফিরে আসতে শুরু করলো। সেই পুরনো দিনের সেই স্নিগ্ধ অনুভূতি, একে অপরের প্রতি সেই অকৃত্রিম টান যেন আবার প্রাণ ফিরে পেল। তারা দুজনে কফি শপ থেকে বেরিয়ে এসে লন্ডনের রাতে রাস্তায় হাঁটতে শুরু করলো। নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা ছিল ভালোবাসার, অনুশোচনার আর নতুন করে শুরু করার আশায় পরিপূর্ণ। হঠাৎ ফাহিম থামলো এবং জান্নাতের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক গভীর আবেগ। রাতের আলোয় জান্নাতের মুখ আরও মায়াবী লাগছিল। ফাহিম হালকা কাঁপা কণ্ঠে বলল, জান্নাত, আমাদের জীবনে অনেক জ্বর এসেছে, অনেক বাধা পেরোতে হয়েছে, কিন্তু প্রতিবারই আমরা কোনো না কোনোভাবে একে অপরের কাছে ফিরে এসেছি। জান্নাত অপলক দৃষ্টিতে ফাহিমের দিকে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। একটা গভীর সাহস পেলে ফাহিম আবার বলল, আর যখন সবটা সত্যি সামনে এলো, তখন আমি বুঝতে পারলাম তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তোমায় ছাড়া আমার জীবনটা কত অর্থহীন। ফাহিম এক হাঁটুতে বসে পড়ল। তার হাতে কোনো আংটি ছিল না, কিন্তু তার চোখের আন্তরিকতাই ছিল সবচেয়ে মূল্যবান আংটি। জান্নাত, ফাহিম ডাকলো, তার কণ্ঠে ভালোবাসা আর ব্যাকুলতা মেশানো। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? আমার সাথে বাকিটা জীবন কাটাবে? লন্ডনের রাতে নীরবতা ভেঙে ফাহিমের এই অপ্রত্যাশিত প্রস্তাবে জান্নাত প্রথমে হতবাক হয়ে গেল। তার চোখে আনন্দের অশ্রু চিকচিক করতে শুরু করলো। এতদিনের প্রতীক্ষার পর, এত কষ্টের পর অবশেষে সেই মহেন্দ্র খন উপস্থিত। জান্নাত কেঁদে আবেগী কণ্ঠে বলল, হ্যাঁ ফাহিম, হ্যাঁ, আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। ফাহিম উঠে দাঁড়িয়ে জান্নাতকে বুকে জড়িয়ে ধরল। তাদের চারপাশে রাতের লন্ডন যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। ফারিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আর তাদের ভালোবাসা অবশেষে তার কাঙ্ক্ষিত পরিণতি খুঁজে পেল। পুরনো তিক্ততা আর ভুল বোঝাবুঝির মেঘ সরে গিয়ে তাদের জীবনে আবার ভালোবাসার উষ্ণ সূর্য উদিত হলো।